রোগের কারণে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল এক শিশুকে। তারপর তাকে এক বুড়ি মহিলা লালন পালন করল। ২৫ বছর পর যখন সে গ্রামে ফিরল, তখন পুরো গ্রাম হাঁটু গেড়ে বসে গেল। একসময় তারাই বলেছিল, আমার গ্রাম থেকে বেরিয়ে যাও, তোমার মতো মহামারী কেবল পৃথিবীর জন্যে দুর্ভাগ্যই নিয়ে আসবে। মুষলধারে বৃষ্টির মধ্যে একটি রোগা পাতলা শিশুকে সেদিন কাদার মধ্যে ঠেলে দেওয়া হলো। তার ভীত চোখগুলো গ্রামবাসীর মুখের দিকে তাকিয়েছিল, যারা তাকে অভিশাপ দিতে দিতে চলে যাচ্ছিল আর বলেছিল, আর কোনোদিন এই গ্রামে আসবি না। আজ সেই মানুষগুলোই তার পায়ের সমতুল্য। বাবা নেই, মা নেই, কোনো অবলম্বন নেই, কেবল এই কারণে যে তার একটি অদ্ভুত রোগ ছিল। তাকে পুরো গ্রাম এমনভাবে বের করে দিল যেন সে মানুষই না। আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাব, একটি পরিত্যক্ত শিশু যাকে এক দরিদ্র বুড়ি মহিলা পৃথিবীতে অবশিষ্ট সমস্ত মমতা দিয়ে বড় করল। ২৫ বছর পর সেই একই শিশু, যাকে একসময় অভিশাপ দেওয়া হয়েছিল এবং প্রত্যাখ্যান করা হয়েছিল, সে পুরো গ্রামকে অনুতাপে মাথা নত করতে বাধ্য করল। যদি আপনি কখনো অন্যায় দেখে থাকেন, কখনো ভালো মানুষের সাথে নিষ্ঠুর ব্যবহার হতে দেখে থাকেন, তাহলে নিচে একটি মন্তব্য করুন। একটি অসহায় শিশুর প্রতি গ্রামের আচরণ সম্পর্কে আপনি কি ভাবেন? অনুতাপ কি অতীতকে মুছে ফেলতে পারে? আপনার অনুভূতি শেয়ার করুন। সকাল হয়ে গিয়েছিল। বাড়ির পিছনে লাগানো নিমগাছের পাতাগুলোতে শিশিরের ফোঁটা তখনও জমেছিল। জলের প্রতিটি ফোঁটা পাতার শিরা ধরে গড়িয়ে পড়ছিল এবং তারপর ধীরে ধীরে বাদামি মাটির উপর ঝরে পড়ছিল। সকালে ঠান্ডায় ছোট্ট গ্রামটি তখনও নিস্তব্ধতায় ডুবেছিল। রান্নাঘরের পিছনে তৈরি খোয়ার থেকে কিছু মুরগির দেরিতে দেওয়া ডাক শোনা গেল, যা যেন এক অসাধারণ দিনের ইঙ্গিত দিয়ে পরিবেশে হালকা চাঞ্চল্য সৃষ্টি করল। ক্ষেতের দিকে যাওয়া কাঁচা রাস্তার শেষে একটি ছোট্ট ছায়া একটি পুরনো আমগাছের গণিতে হেলান দিয়ে বসেছিল। সে প্রায় ৫ বছরের একটি শিশু ছিল। রোগা পাতলা, হলুদ ত্বক এবং সারারাত না ঘুমানোর কারণে চোখ লাল হয়ে গিয়েছিল। সে একটি পুরনো টি শার্ট পরেছিল, যার কিনারাগুলো ক্ষয়ে গিয়েছিল এবং তার লম্বা হাতাগুলো ঠান্ডায় কাঁপতে থাকা তার ছোট হাতগুলোকে ঢেকে দিচ্ছিল। তার গলায় জড়ানো একটি পাতলা মাফলার ধুলো এবং কাদা লেগে নোংরা ছিল। কেউ জানত না যে ছেলেটি কোথা থেকে এসেছে। গ্রামের বয়স্ক লোকেরা ফিসফিস করে বলছিল যে সে সেই মহিলার ছেলে, যে কিছুদিন আগে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে মারা গিয়েছিল কোনো সংক্রামক রোগের কারণে। কেউই বিপদে পড়তে চাইছিল না। এমনকি সকাল সকাল বাজারে যাওয়া মহিলারাও কেবল একবার দেখে মাথা নত করে দ্রুত এগিয়ে যাচ্ছিল, নিজেদের মাস্ক ওপরে টেনে নিচ্ছিল। কেউ কেউ তো থেমে ফিসফিস করে বলছিল, দূরে থাকো, শুনেছি কোনো অদ্ভুত ফুসফুসের রোগ হয়েছে, কি জানে সংক্রামক কিনা। ছেলেটি বুঝতে পারছিল না যে লোকেরা কি বলছিল। সে শুধু এতটুকুই জানত যে তার মা আর উঠবে না। সেই রোগা পাতলা মহিলা তারই হাতে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। তার কোটরগত চোখগুলো চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। কেউ তাকে নিতে এলো না, কেউ তার খোঁজ নিল না। সে ততক্ষণ অপেক্ষা করল যতক্ষণ না সে খিদে, ঠান্ডা আর সেই রুক্ষ দৃষ্টি আর সহ্য করতে পারল না। সে স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে দিল এবং চুপচাপ গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকল যতক্ষণ না সে ক্লান্ত হয়ে সেই আমগাছের নিচে পড়ে গেল। যখন দিনের প্রথম রশ্মি ঘাসের পাতা থেকে উকি দিচ্ছিল, তখনই দূর থেকে একটি পরিচিত ঝনঝন শব্দ এলো। একটি বুড়ি মহিলা আবর্জনার বোঝা নিয়ে, যার কাঁধ বছরের পর বছর বোঝার ভারে ঝুঁকে গিয়েছিল, ধীরে ধীরে পা বাড়াচ্ছিলেন। তার কাপড়ে অনেকগুলো তালি লাগানো ছিল, তার চটিগুলো ক্ষয়ে গিয়েছিল এবং পা শুষ্ক ও ফাটা ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দয়ালু দীপ্তি ছিল। সেই বুড়ি মহিলার নাম ছিল শান্তি। লোকেরা তাকে শান্তি কাবাড়িওয়ালি, অর্থাৎ শান্তি আবর্জনা সংগ্রাহক বলত। স্বামীও নেই, সন্তানও নেই। একটি জনশূন্য পুকুরের ধারে তৈরি একটি ছোট কুঁড়ে ঘরে একা থাকতেন। কয়েক দশক ধরে তিনি গ্রামের আশেপাশে থেকে আবর্জনা সংগ্রহ করে তা বিক্রি করে চাল নুন দিয়ে দিন গুজরান করতেন। তিনি সাদাসীমে জীবন কাটাতেন, কম কথা বলতেন এবং গ্রাম প্রায় তাকে ভুলেই গিয়েছিল, সেই কয়েকটি মুহূর্ত ছাড়া যখন শিশুরা আবর্জনার গন্ধের কারণে তাকে খেপিয়ে তুলত। আজ সকালে প্রতিদিনের মতো তিনি সেই পুরনো রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু যেই তিনি একটি মোড়ে ঘুরলেন, তিনি থমকে গেলেন। তার কোঁচকানো চোখগুলো হঠাৎ সেই শিশুটিকে গাছের নিচে গুটিয়ে বসে থাকতে দেখে গভীর চিন্তায় পড়ে গেল। তিনি তার বোঝা নিচে রাখলেন, কাছে এলেন এবং কাঁপানো হাতে তার জট পাকানো চুল সরিয়ে দিলেন। তার হাত শিশুর কপালে ঠেকল, যা পুড়ছিল। জ্বর হয়েছে,
তিনি ফিসফিস করে বললেন। কোনো দ্বিধা ছাড়াই তিনি তার কাঁধে রাখা পুরনো শালটি নামালেন, ধীরে ধীরে শিশুটির চারপাশে জড়িয়ে দিলেন এবং তারপর তার ঝুঁকে পড়া পিঠে অবশিষ্ট সমস্ত শক্তি দিয়ে শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন। কিছু হবে না, এখন মা আছে তো, আমার সাথে বাড়ি চলো বাবা। পুরো গ্রাম যেন দম বন্ধ করে দেখছিল যখন শান্তি শিশুটিকে নিয়ে যাচ্ছিলেন। কেউ কেউ মাথা নাড়ল, কেউ কেউ আস্তে করে ডাকল, শান্তি আম্মা, ওকে বাড়ি নিয়ে যেও না, যদি রোগ লেগে যায়। কিন্তু তিনি ফিরলেন না। তিনি কেবল একটি বাক্য বললেন, তার কণ্ঠস্বর ভারী ছিল, এও একজন মানুষ। তার কুঁড়েঘরটি সাধারণ ছিল, খড়ের ছাদ পচে গিয়েছিল এবং দেওয়ালগুলো পুরনো প্লাস্টিকের চাদর দিয়ে ঢাকা ছিল। তিনি শিশুটিকে একটি ছেঁড়া মাদুরের উপর শুইয়ে দিলেন, একটি তোয়ালে জলে ভিজিয়ে তার কপালে রাখলেন। তিনি তার আলমারিতে কিছু পুরনো জ্বরের ট্যাবলেট খুঁজলেন, সেগুলোকে সাবধানে গুঁড়ো করলেন এবং 1 চামচ জলের সাথে তাকে পান করালেন। তারপর তিনি তার পাশে বসে গেলেন এবং কয়লা দিয়ে মাটিতে কিছু আঁকাবাঁকা অক্ষর লিখলেন। তোমার নাম কি? তিনি জিজ্ঞাসা করলেন। শিশু নীরব রইল। কিছু হবে না, আমি তোমার নাম রাখব। আমি তোমার নাম প্রেম রাখব, কারণ আমার হৃদয় কেবল এটাই চায় যে তুমি একটি ভালো জীবন পাও। সারা রাত তিনি জেগে রইলেন, তার হাত বারবার তার কপাল স্পর্শ করছিল। কখনো তিনি ভেজা কাপড় বদলাচ্ছিলেন, কখনো চোখের জল মুছতে মুছতে ফিসফিস করে বলছিলেন, আমার জীবনে অনেক দুঃখ ছিল, হে ভগবান, একে বাঁচতে দিও। পরের দিন সকালে যখন সূর্য বাঁশের ঝোপের পিছন থেকে উঁকি দিল, তখন শিশুটি চোখ খুলল। তার দৃষ্টি হারিয়ে গিয়েছিল এবং তারপর হঠাৎ শান্তি আম্মার দৃষ্টির সাথে মিলল। কেউ কিছু বলল না, কিন্তু তাদের মধ্যে চুপচাপ কিছু অঙ্কুরিত হল, রক্তের সম্পর্ক নয়, বরং তার চেয়েও বেশি টেকসই মানুষের সম্পর্ক। আর সেই দিন থেকে শান্তি আম্মার কাছে যত্ন নেয়ার জন্য আরও একজন ব্যক্তি ছিল, যাকে সে ছেলে বলতে পারত। আর প্রেম, মা শব্দের অর্থ না জেনেও সে একটি ভাড়ের উষ্ণতা শিখে নিয়েছিল। সেই দুপুরে সূর্যের তীব্র আলো কুঁড়েঘরের পাশে পুকুরের ওপর পড়ছিল, যা চুলা জ্বালাতে ব্যস্ত একটি ঝুঁকে থাকা প্রতিকৃতিকে প্রতিফলিত করছিল। ধোঁয়ার তীব্র গন্ধ চোখে ঢুকছিল, কিন্তু শান্তি আম্মা ধৈর্য সহকারে আগুনে বাতাস দিচ্ছিলেন। তার শুকনো হাতগুলো কাঠের একটি টুকরো ধরেছিল এবং মাঝে মাঝে তিনি ছেঁড়া মাদুরে শুয়ে থাকা শিশুটিকে দেখার জন্য ফিরছিলেন, যে গভীর ঘুমে ছিল। শিশুটির নাম প্রেম ছিল, যে নামটি তিনি গতকালই রেখেছিলেন, এবং এই নামটি তার খুব প্রিয় লাগছিল। তিনি কেবল সেখানেই বসে ভাবছিলেন। তারপর মনে মনে বললেন, যদি আমার জীবনের ফসল এত তাড়াতাড়ি শেষ না হতো, তাহলে হয়তো আজ আমারও এই বয়সের একটি ছেলে থাকত। প্রেম ধীরে ধীরে সুস্থ হতে লাগল। জ্বর কমে গিয়েছিল, কিন্তু সে তখনও দুর্বল ছিল। সে বেশি কথা বলতো না, কেবল পলক ফেলত আর চুপি চুপি চারদিকে দেখত। ছোট কুঁড়েঘরটি পুরনো খড়ের ছাদ, দেয়ালের ফাটল থেকে বাতাস ভেতরে আসছিল। একদিকে ছিল আবর্জনার স্তূপ এবং অন্যদিকে একটি ছোট কাঠের আলমারি, যেখানে কিছু বিবর্ণ কাপড় রাখা ছিল। টেবিলের ওপর একটি ভাঙা হাতলোলা জলের জগ এবং সেদ্ধ করা সবজির জলের সাথে সাদা ভাতের একটি বাটি ছিল, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। সেই গ্রামীণ গন্ধে প্রেমের পেটে গুড়গুড় শব্দ হল। শান্তি আম্মা শব্দটি শুনলেন এবং ভাতের বাটি নিয়ে এলেন। তার কণ্ঠস্বর ছিল ধীর, খেয়ে নাও বাবা, পালং শাখার নুন আছে, একটু শক্তি পাওয়ার জন্য খাওয়ার চেষ্টা করো। প্রেম চামচ ধরতে পারার আগেই তিনি 1 চামচ ভর্তি করলেন, সেটিকে ফুঁ দিয়ে ঠান্ডা করলেন এবং তারপর অল্প অল্প করে তাকে খাইয়ে দিলেন। সেই ইতস্তত করল এবং চুপ করে রইল, কিন্তু প্রতিবাদ করল না। প্রতিটি চামচ একটি আবঝা স্মৃতি ফিরিয়ে আনছিল। অতীতে তার মায়ের হাতও এমপিটি করত, কিন্তু পার্থক্য ছিল যে শান্তি আম্মার চোখে মায়ের মতো অশ্রু ছিল না, বরং ধৈর্য ছিল, ভালোবাসায় ভরা ছিল, যেন ছেলেটি তার নিজের রক্ত। সেই খাবারের পর শান্তি আম্মা প্রেমকে বাইরে একটা দোলনায় শুইয়ে দিলেন। তিনি ঘরের 2টি খুঁটির মাঝখানে পুরনো চটের বস্তা দিয়ে তৈরি একটা দোলনা টাঙিয়ে দিয়েছিলেন, যার পাশে পুরনো কাপড়ের একটি ঝুড়ি ছিল, যা তিনি এইমাত্র ধুয়েছিলেন। সেই মাসে আবহাওয়া শুষ্ক আর রোদ ঝলমলে ছিল। বাড়ির পেছনে কলার পাতা বাতাসে সরসর করছিল এবং দূর থেকে কোনো পাখির ডাক আসছিল। কাপড় শুকোতে শুকোতে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি বাড়ির কথা মনে পড়ে? প্রেম চুপ করে রইল।
তিনি মাথা নাড়লেন এবং জোর করলেন না। তারপর বলতে থাকলেন, কিছু হবে না, এখন থেকে আমি এখানে আছি, তুমি আমার ছেলে। প্রেম খড়ের ছাদের দিকে তাকালো এবং একটি টিকটিকিকে পিছের সাথে লেগে থাকতে দেখল। আগে এমন প্রাণী তাকে ভয় দেখাতো, কিন্তু এখন সে কেবল শান্তি অনুভব করছিল। প্রতিবার যখন শান্তি আম্মা ভেতরে আসতেন, তখন সে উষ্ণ বাতাসের একটা ঝলক অনুভব করত। ধীরে ধীরে প্রেম তার প্রথম কথা বলতে শুরু করল, মা, মা, ধন্যবাদ। সন্ধ্যার শান্তি আম্মা প্রেমকে খালের ধারে মুখ তুতে নিয়ে গেলেন। তিনি তার শ্যামলা বাহু আলতো করে ঘষলেন। তার কণ্ঠস্বর ছিল গভীর। তোমার ত্বক রোদে পুড়ে গেছে, কাল আমি মন্দির থেকে তোমার জন্য কিছু পুরনো কাপড় চেয়ে আনব। প্রেম নোংরা জলের দিকে তাকালো, কিন্তু তার চোখে এটি একটি নতুন, পরিষ্কার, নরম নদী ছিল। অস্তগামী সূর্যের আলোতে দিদা অর্থাৎ ঠাকুমা এবং নাতির ছায়া জলে ঝেকমিক করছিল। একটি লোকগানের মতো নড়ছিল। কিন্তু ক্ষেতের অন্যদিকে ফিসফিসানি শুকনো ঘাসে আগুনের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছিল। শুনেছি সেই ছেলেটির কোনো অদ্ভুত রোগ আছে। একজন মাছ বিক্রেতা তার সঙ্গী বিক্রেতাকে বললেন, যদি ছেলেটি গ্রামে থাকতে শুরু করে এবং অন্য বাচ্চাদেরও এই রোগ লেগে যায় তাহলে কি হবে? কণ্ঠস্বর কাঠের তক্তার ওপর মাছ কাটার খচখচ শব্দের সাথে মিশে গেল। ছোট বাজারে খবর বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। সবাই উৎসুক ছিল, সবাই ভয় পেয়েছিল। এলাকার প্রধান সরপঞ্চ রমেশ যখন এটা শুনলেন, তখন তার ভুরু কুঁচকে গেল। যেদিন থেকে শান্তি আম্মা ছেলেটিকে বাড়ি এনেছিলেন, তার অস্বস্তি লাগছিল। এই কারণে নয় যে তিনি তাকে ঘৃণা করতেন, বরং দায়িত্বের ভয়, গ্রামবাসীদের প্রতি, তার নিজের ছেলে মেয়ে এবং নাতিনাতনিদের প্রতি। বার্ধক্যে আপদ ডেকে আনছে, তিনি ফিসফিস করে বললেন, এবং তারপর খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই সন্ধ্যায় তিনি তার টুকি নিয়ে কুড়েঘরের দিকে গেলেন। শান্তি আম্মা আলুর ডালিয়া রান্না করার জন্য আগুন জ্বালাচ্ছিলেন। প্রেম পাশে বসে আগুন ফুঁকতে সাহায্য করছিল। সরপঞ্চ রমেশ আস্তে করে কাশলেন এবং এগিয়ে গেলেন। শান্তি আম্মা, শুনেছি তুমি একটি শিশুকে লালন পালন করার জন্য নিয়ে এসেছ। তিনি ফিরলেন না, কেবল আস্তে করে মাথা নাড়লেন। হ্যাঁ, সে অনাথ, তার একটি আশ্রয়ের দরকার। সরপঞ্চ রমেশ জোর দিয়ে বললেন, কিন্তু তার কোনো রোগ নেই তো? শুনেছি তার মা স্বাস্থ্যকেন্দ্রে মারা গিয়েছিল। শান্তি আম্মা ওপরে তাকালেন। তার চোখে রাগ নয়, বরং বিষাদ ছিল। আমি ঠিক জানি না, কিন্তু সে মানুষ, আবর্জনা নয় যে সবাই তাকে এড়িয়ে চলবে। সরপঞ্চ রমেশ অস্বস্তি বোধ করলেন। এই বাক্যটি একটি নীরব ছুরির মতো তার হৃদয়ে বিঁধে গেল। এত বছর ধরে তিনি পাড়ার যত্ন নিয়েছিলেন, কখনো ভাবেননি যে একদিন তাকে একটি শিশুকে দেখে ভয় পেতে হবে। সেই রাতে যখন দ্বিতীয়ার চাঁদ আকাশে ঝুলছিল, শান্তি আম্মা একটি ছেঁড়া মশারি সেলাই করছিলেন। প্রেম ভেতরে গভীর ঘুমে শুয়েছিল। পোকামাকড়ের গুঞ্জন একটি বিষণ্ণ লড়ির মতো লাগছিল। তিনি ফিসফিস করে বললেন, কাল হয়তো আমাকে মন্দির থেকে কিছু চাইতে হবে। ছেলেকে এভাবে ঠান্ডায় রাখতে পারি না। বাঁশের দেয়াল থেকে বাতাস ভেতরে আসছিল, যা তার কপালে জট পাকানো কিছু সাদা চুল উড়িয়ে দিচ্ছিল। কিন্তু তার হৃদয় ঠান্ডা ছিল না, কারণ ভেতরে একটি ছোট শ্বাস চুলছিল, যা ভালোবাসার কারণে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছিল। একমাত্র জিনিস যা তার কাছে একটি অভাবগ্রস্ত জীবনের পরেও অবশিষ্ট ছিল। ভোরবেলা যখন সূর্য তখনও বাড়ির পিছনে কলার গাছের চূড়া থেকে পুরোপুরি বের হয়নি, শান্তি আম্মা জেগে উঠলেন। তার পিঠে ব্যথা করছিল, কিন্তু তিনি তবুও চুপি চুপি উঠলেন এবং গতরাতে বাইরে শুকানো কিছু বাঁশের ঝুড়ি মেরামত করার জন্য উঠোনে গেলেন। কুড়েঘরের ভেতরে প্রেম তখনও গভীর ঘুমে শুয়েছিল। তার মুখ সামান্য খোলা ছিল, যেন সে কোনো স্বপ্ন দেখছে। তিনি তাকে দেখলেন, তার কোমল চোখে একটি হাসি ফুটে উঠল। যেদিন থেকে প্রেম তার সাথে থাকতে এসেছিল, কুড়েঘরে হঠাৎ কারো কণ্ঠস্বর, কারো শ্বাস, কারো উষ্ণতা অনুভূত হতে শুরু করেছিল। সেদিন ছোট্ট বাজারটি অন্যান্য দিনের মতো ভিড়ে ঠাসা ছিল। শান্তি আম্মা তার ঝনঝন করা গাড়িটিকে বাজারের এক কোণে ঠেললেন, একটি ছেঁড়া চাদর বিছালেন এবং তার ওপর খালের ধার থেকে তোলা কিছু মিষ্টি আলুর পাতা, কিছু বুনো ফল এবং কিছু পরিষ্কার করা আবর্জনার জিনিস সাজিয়ে দিলেন। লোকেরা যাচ্ছিল, কেউ কেউ কেনার জন্যে থামল, কেউ কেউ তাকে দেখল এবং তারপর দূরে তাকাতে লাগল। তিনি যে একজন অনাথ শিশুকে লালন পালন করছেন, এই কথাটি গ্রামের সবাই জানত এবং অনেকেই সন্দেহের চোখে দেখত।
মাছ বিক্রেতা কয়েকজন মহিলা কটাক্ষ করল, কত অবসর সময় তোমার, বার্ধক্যে অন্যদের বাচ্চা পালার শখ হয়েছে। তিনি কোনো উত্তর দিলেন না, কেবল নিজের কাজ করতে থাকলেন, এক এক পয়সা জমিয়ে এক বেলার খাবার জোগাড় করার জন্যে। সেই সন্ধ্যায় যখন তিনি তার গাড়ি নিয়ে বাড়ির গেটে পৌঁছালেন, তখন দেখলেন যে প্রেম দরজার কাছে বসে আছে। তার দুটো হাত কাদামাখা এবং পাশে কিছু আধ ছেঁড়া সবজি পড়ে আছে। তাকে দেখে সে হাসল। মা, আমি সবজিতে জল দিয়েছি। তিনি থেমে গেলেন। এই মা শব্দটি এত সহজে বেরোল যে তার হৃদয় গলে গেল। তিনি ঠোঁট কামড়ালেন এবং মাথা নাড়লেন, সাথে সাথে জবাব দেওয়ার সাহস করলেন না, কারণ তার চোখে জল এসে গেছিল। সেই রাতে তিনি শুকনো চিংড়ি দিয়ে লাউয়ের সবজি রান্না করলেন। এটি এমন একটি পদ ছিল যা তিনি সবসময় বিশেষ অতিথিদের জন্য বানাতেন। প্রেম আগ্রহের সাথে খেল, তাড়াতাড়ি গ্রাস করছিল এবং মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের মতো গল্প শোনাচ্ছিল যে কিভাবে পাড়ার কুকুরটি অনবরত ঘেউ ঘেউ করে বা কিভাবে একটি কুল গাছকে পাখিরা প্রায় ন্যাংটা করে দিয়েছে। শান্তি আম্মা বেশি কিছু বললেন না, কেবল ধীরে ধীরে চিবোতে থাকলেন। তার হৃদয় একটি অদ্ভুত উষ্ণতায় ভরে গেল। পরের দিন তিনি প্রেমকে মন্দির নিয়ে গেলেন। মন্দিরটি গ্রামের ধারে পুরনো বাঁশের গাছের মধ্যে অবস্থিত ছিল। পূজারী মশাই তাকে চিনতেন। যখন তিনি তাকে একটি ছোট ছেলের সাথে দেখলেন, তখন কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন। তিনি সংক্ষেপে বললেন, বেশি বিস্তারিতভাবে বললেন না, কেবল বললেন যে ছেলেটির কেউ নেই, আমি তাকে লালন পালন করার জন্য নিয়ে এসেছি। পূজারী মশাই মাথা নাড়লেন, পুরনো কাপড়ের স্তূপের দিকে ইশারা করলেন এবং বললেন যে সে তার জন্য কিছু কাপড় বেছে নিতে পারে। প্রেম খুব উত্তেজিত ছিল। তার কাছে প্রতিটি কাপড়ই নতুন এবং সুন্দর লাগছিল। সে একটি হালকা হলুদ রঙের জামা তুলল এবং আলোর দিকে দেখল। মা, আমি কি এটা পরতে পারি? তিনি মাথা নাড়লেন। পরে দেখো। বাড়ি ফেরার সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তিনি এবং প্রেম এক পরিচিতের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে গেলেন। বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়ে থাকা অন্য কিছু লোক প্রেমকে দেখে ফিসফিস করতে লাগল। কেউ কেউ তো ইচ্ছে করে দূরে সরে গেল, যেন তারা তাদের চেনে না। প্রেম হঠাৎ সেই দৃষ্টি অনুভব করল, মাথা নিচু করল এবং আস্তে করে জিজ্ঞাসা করল, মা, আমি কি কাউকে ভয় দেখাই? তিনি তার হাত ধরলেন শক্ত করে। কেউ তোমাকে ভয় পায় না, তারা কেবল তোমাকে এখনো বোঝেনি। হালকা বৃষ্টি থামল, কিন্তু প্রেমের চোখে কিছু ভারী ভাব থেকে গেল। বাড়ি পৌঁছে প্রেম কুঁড়েঘরের এক কোণে চুপচাপ বসে গেল। শান্তি আম্মা জানতেন যে সে দুঃখী, কিন্তু তিনি জোর করলেন না। তিনি একটি পুরনো প্লাস্টিকের বাঁশি বের করলেন যা কেউ বাজারে ফেলে দিয়েছিল এবং তাকে দিলেন। বাজিয়ে দেখো, তিনি বললেন। প্রেম ইতস্তত করতে সেটিকে তার ঠোঁটে লাগাল। প্রথম শব্দটি বেসুরো এবং কর্কশ বেরোল, কিন্তু তারপর ধীরে ধীরে একটি সুর তৈরি হল। একটি সাধারণ সুর, কিন্তু শান্তি আম্মার হৃদয়ের মতো পরিপূর্ণ। সেই সময় সে এটিকে বাজাতে থাকল। তার চোখে খুশি ঝলমল করছিল এবং সে তার সমস্ত চিন্তা ভুলে গেল। সেই রাতে তিনি প্রেমের শোবার জায়গার কাছে নিজের মাদুর বিছালেন। নদী থেকে আসা বাতাস আজ সাধারণের চেয়ে বেশি ঠান্ডা ছিল। তিনি একটি পুরনো কম্বল তার ওপর ভালো করে জড়িয়ে দিলেন এবং তারপর চুপচাপ শুয়ে রইলেন। পোকামাকড়ের ঝিঁঝির শব্দ শুনতে লাগলেন। অন্ধকারে তিনি আস্তে করে বললেন, ভয় পেও না বাবা, এই পৃথিবীতে এখনো অনেক লোক আছে যারা আমাদের ভালোবাসে, শুধু আমাদের সেই ভালোবাসার যোগ্য হয়ে বাঁচতে হবে। প্রেম কিছু বলল না, কিন্তু সে পাশ ফিরল এবং তার হাত বাড়িয়ে তার হাত ধরল আলতো করে। সেই হাত কোঁচকানো, রুক্ষ ছিল, কিন্তু এটিই তার একমাত্র আশ্রয় ছিল। সেই সময়টি ছিল একটি বিষণ্ণ সকাল। আকাশে মেঘ এমনভাবে ছেয়েছিল যেন কোনো অশুভ দিনের ইঙ্গিত দিচ্ছে। শান্তি আম্মা উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন যে তিনি রাস্তার মোড় থেকে দ্রুত পায়ের আওয়াজ শুনতে পেলেন। এটি ছিল রামুর স্ত্রী। সে বাজারে সবজি বিক্রি করত। হাতে ঝুড়ি নিয়ে মুখ দিয়ে দ্রুত দ্রুত বলছিল, শান্তি আম্মা, মনে হচ্ছে পাড়ার কেউ পঞ্চায়েতে তোমার নামে অভিযোগ করেছে। শান্তি আম্মা হাত থামিয়ে দিলেন। তার হৃদয় কিছুটা বসে গেল।
যদিও তার আগে থেকেই অনুমান ছিল যে এই দিনটি সুনার বা লেটার আসবে, কিন্তু অন্য কারো কাছ থেকে এটি শোনা এমন ছিল যেন কেউ তাকে তার একাকিত্বে আরও গভীরে ঠেলে দিয়েছে। শুনেছি লোকেরা ভয় পাচ্ছে যে ছেলেটি কোনো রোগ নিয়ে এসেছে। তারা চায় যে পঞ্চায়েত এসে তদন্ত করুক, এবং এটাও বলছে যে তুমি বুড়ো হয়ে গেছো, বাচ্চাদের লালন পালন করার মতো অবস্থায় নেই। রামুর স্ত্রী এগিয়ে বলল। শান্তি আম্মা কোনো উত্তর দিলেন না, কেবল মাটিতে ছড়িয়ে থাকা কিছু ঝরে পড়া পাতা তুললেন চুপচাপ, যেমনটি তার অভ্যাস ছিল যখনই কোনো দুঃখের খবর আসত। তিনি কেবল ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বললেন, আমি কিভাবে বাঁচি তা পঞ্চায়েত জানে। যদি তারা অভিযোগ করে তো করতে দাও। এই বাক্যটি শান্ত ছিল, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে তাতে একটি দৃঢ় সংকল্প লুকিয়েছিল, যেন একজন মা তার সন্তানকে রক্ষা করছেন, যদিও পুরো পৃথিবী তার বিরুদ্ধে চলে যায়। সেই দিন সন্ধ্যায় পঞ্চায়েতের কর্মকর্তারা সত্যিই এলো। একটি পুরনো মোটরসাইকেলে পঞ্চায়েত কর্মকর্তা শ্রী বর্মা এবং একটি তরুণী নার্স এলো। তারা সরাসরি এলো না, বরং প্রথমে সরপঞ্চ রমেশের বাড়ি গেল এবং তারপরে এলো। প্রেম বাসন ধুইছিল যে সে অপরিচিতদের দেখল। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে ভেতরে দৌড়ে গেল এবং একটি পুরনো পর্দার পিছনে লুকিয়ে গেল। শান্তি আম্মা অতিথিদের স্বাগত জানালেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল। নমস্কার সাহেব। নমস্কার বঞ্জি। কি কাজ? শ্রী বর্মা কাশতে কাশতে নিজের নোটবুক খুললেন। আমরা একটি অভিযোগের তদন্ত করতে এসেছি। কেউ বলেছে যে আপনি একজন অজানা শিশুকে রাখছেন, যার থেকে সংক্রামক রোগ ছড়াতে পারে। আশা করি আপনি সহযোগিতা করবেন। তরুণী নার্স চারপাশে তাকালো এবং জিজ্ঞাসা করল, বাচ্চাটি কোথায়? শান্তি আম্মা ভেতরের দিকে তাকালেন, ধীরে ধীরে উত্তর দিলেন, সে ঘরে আছে, আমি তাকে ডাকছি। প্রেম বাইরে এলো, রোগা পাতলা, তার চোখ মেঝেতে স্থির ছিল। নার্স তার তাপমাত্রা মাপলেন, কিছু সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করলেন। যখন তিনি দেখলেন যে সে দ্রুত প্রতিক্রিয়া দিচ্ছে, কাশি বা চুলকানি নেই, তখন তিনি কিছুটা শান্ত হলেন। শ্রী বর্মা কিছু নোট নিলেন, তারপর মাথা তুলে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কোনো কাগজপত্র আছে? জন্ম শংসাপত্র বা অস্থায়ী পালন পোষণের শংসাপত্র? তিনি মাথা নাড়লেন, কিছুই নেই। আমি তাকে বাজারে দেখেছিলাম, তার মা মারা গিয়েছিল, সবাই তাকে ছেড়ে দিয়েছিল। আমার মন মানল না, শুধু এতটুকুই। শ্রী বর্মা একটি গভীর শ্বাস নিলেন, তার কণ্ঠস্বর ধীর হয়ে গেল। আইন তো আইন, আমি আপনার অনুভূতি বুঝি, কিন্তু যদি কিছু হয়ে যায় তাহলে দায়িত্ব কে নেবে? শান্তি আম্মা সাথে সাথে উত্তর দিলেন না, কেবল ভেতরে গেলেন, একটি পুরনো কাপড়ের ব্যাগ বের করলেন এবং তার মধ্য থেকে প্রেমের মায়ের একটি জামা বের করলেন, একটি ছেঁড়া জামা, যার উপর তখনও কিছু শুকনো রক্তের দাগ ছিল। এটি তার মায়ের জামা, আমি এটিকে রেখেছি যাতে প্রেম তার মাকে মনে রাখে। জামাটিতে এই চক্ষরটি এমব্রয়ডারি করা আছে, হয়তো এটি তার মায়ের নাম। শ্রীবর্মা জামাটি দেখলেন এবং তারপর প্রেমকে। শিশুটি মাথা নিচু করল, তার হাত জামাটির কিনারা শক্ত করে ধরেছিল। সে এত চুপ ছিল যে মায়া হচ্ছিল। নার্স আস্তে করে শ্রীবর্মার দিকে ঝুঁকে বললেন, আমার মনে হয় সে সুস্থ, কোনো বিপজ্জনক রোগের কোনো লক্ষণ নেই। আমরা একটা রিপোর্ট তৈরি করে নিই এবং তারপর নজরদারি করি। শ্রীবর্মা মাথা নাড়লেন, কিছু লাইন লিখলেন। যাবার আগে তিনি ফিরে বললেন, আমরা পঞ্চায়েতকে রিপোর্ট দেব এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করব। ততদিন আপনি তার যত্ন নিতে থাকুন, কিন্তু মনে রাখবেন যেন আর কোনো অভিযোগ না হয়, না হলে সমস্যা হবে। শান্তি আম্মা মাথা নত করলেন, তার কণ্ঠস্বর হালকা কিন্তু দৃঢ় ছিল। ধন্যবাদ সাহেব, আমি জানি কি করতে হবে। সেই রাতে প্রেম তার সাথে চীনাবাদাম ছাড়ছিল। সে আস্তে করে বলল, মা, আমি কি আপনার জন্য সমস্যা তৈরি করছি? তিনি তাকে দেখলেন, তার হাত থেমে গেল। না বাবা, প্রত্যেকের বেঁচে থাকার জন্য কাউকে ভালোবাসার প্রয়োজন হয়। আমি তোমাকে ভালোবাসি, কেবল এতটুকুই যথেষ্ট। প্রেম ওপরে তাকালো, তার চোখ পরিষ্কার ছিল। যেদিন থেকে সে তার সাথে এসেছিল, প্রথমবার তার এত শান্ত অনুভব হল। শান্তি আম্মা পিছনে গেলেন, একটি ছোট মাটির প্রদীপ জ্বালালেন এবং তারপর কিছু মন্ত্র ফিসফিস করে বলতে শুরু করলেন। এমন নয় যে তিনি ধার্মিক ছিলেন, কিন্তু তার হৃদয়ে সেই বাক্যগুলো সেই কঠিন দিনগুলোকে শান্ত করত।
তাকে মনে করিয়ে দিত যে তাকে গুজব এবং নিন্দার মাঝে নিজের হৃদয়কে শক্ত রাখতে হবে। ম্লান প্রদীপের আলোতে তার মুখমণ্ডল প্রতিটি ভাঁজ সময়ের প্রতিটি চিহ্নকে উদ্ভাসিত করছিল, কিন্তু তার চোখগুলো এখনও উঠোনের বাইরে সে পুরনো গাছগুলোর মতো দৃঢ় ছিল, যারা এত ঝড় সহ্য করেছে যে এখন সহজে নড়তে পারে না। বর্ষাকালের শেষে শান্তি আম্মার বাড়ির পিছনের খালের জল নোংরা ছিল। বুনো জলকুন্থির কিছু গুছা ধীরে ধীরে কমতে থাকা জলের সাথে ভেসে যাচ্ছিল। রামু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। উঠোনে ঝাড়ু দেওয়া এবং চুলা জ্বালাতে মাকে সাহায্য করার পর সে ঘরের বারান্দায় বসে আবর্জনার স্তূপ থেকে বেঁচে যাওয়া কার্ডবোর্ডের টুকরোগুলো মনোযোগ দিয়ে কাটছিল। সে একটি ছোট ঘুড়ি বানাচ্ছিল, যেখানে গতকাল পাওয়া কিছু নাইলনের সুতো বাঁধা ছিল। শান্তি আম্মা ঘরের ভেতর থেকে দেখলেন, ধীরে ধীরে হাসলেন। বাতাস ছাড়া ঘুড়ি ওড়াচ্ছ বাবা? কেন ক্লান্ত হচ্ছ বাবা? প্রেম দৃঢ়তার সাথে উত্তর দিল, এখন বাতাস নেই, কিন্তু আমি নিশ্চিত যে আসবে। তিনি ফিরলেন। তার হৃদয় হঠাৎ উষ্ণ হয়ে গেল। যদিও সে এখনও ছোট ছিল, কিন্তু ছেলেটি বড়দের মতো ভাবত। সে খেলনার জন্য কাঁদত না, নাই অন্যদের দ্বারা প্রত্যাখ্যাত হবার কারণে রাগ করত। তিনি ভাবলেন যে হয়তো এই কারণে যে সে অনেক বেশি অভাব সহ্য করেছে। সেই শিশুটি অপেক্ষা করতে এবং আশা করতে শিখেছে। কখনো কখনো তিনি নিজেকে জিজ্ঞাসা করতেন যে তার হৃদয় তার প্রতি এত কেন জড়িয়ে আছে, কিন্তু তারপর যখনই প্রেম হাসত বা নিষ্পাপভাবে জিজ্ঞাসা করত, মা আজ আমরা কি খাব, তখন সমস্ত প্রশ্ন সকালের শিশিরের মতো অদৃশ্য হয়ে যেত। দুপুরে যখন তিনি বাজারে নিয়ে যাবার জন্য শুকনো মাছ পরিষ্কার করছিলেন, তখন রামুর কাকা, যিনি আগে তার স্বামীর সাথে অনেকবার চা খেয়েছিলেন, এলেন। তিনি বাঁশের টুলে বসে গেলেন, তার কপালে ঘাম মুছলেন এবং তারপর বললেন, শুনেছি লোকেরা এখনও তোমার সেই ছেলেটিকে পালনের বিষয়ে ফিসফিস করা বন্ধ করেনি। কিছু লোক বলে যে তুমি বুড়ো হয়ে গেছ, তুমি এই সব সামলাতে পারবে না। শান্তি আম্মা রামুর কাকাকে এক গ্লাস বৃষ্টির জল দিলেন এবং ধীরে ধীরে উত্তর দিলেন, আমি কাকে পালি এটা আমার ব্যাপার। যতক্ষণ না আমি চুরি করি, কিছু ভুল করি, ততক্ষণ পৃথিবীর কথায় ভয় কিসের? রামুর কাকা মাথা নাড়লেন। আমি জানি যে তুমি সবসময় সাদাসিধে ছিলে, কিন্তু পৃথিবীর মুখ খুব লম্বা হয়। হতে পারে লোকেরা সেই ছেলেটিকে তোমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করবে। এই কথা শুনে শান্তি আম্মার হাত হঠাৎ থিমে গেল। তার চোখ দূরে দেখতে লাগল। তিনি কখনো ভাবেননি যে কেউ প্রেমকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। অনাথ, নোংরা, ভবঘুরে যখন সে বেঁচে ছিল, তখন কেউ তার যত্ন নেয়নি। এখন যখন সে পরিষ্কার পরিচ্ছন্ন পড়াশোনা করছে, তখন তাদের ভয় হচ্ছে যে লোকেরা তাকে ছিনিয়ে নিতে আসবে। এটা ভেবে তার হৃদয় বসে গেল। রাতে তিনি প্রেমকে কাছে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, যদি কাল কেউ তোমাকে অন্য কোথাও নিয়ে যায়, তাহলে কি তুমি যাবে? প্রেম তার চোখ গোল করল, ইতস্তত করল, কিন্তু মা, আপনিও সাথে থাকবেন তো? তিনি তার হাত ধরলেন। তার কোঁচকানো হাতগুলো হালকা কাঁপছিল। না বাবা, আমার কেবল ভয় হয় যে যদি কোনো দিন লোকেরা তোমাকে নিতে আসে, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে মা তোমাকে ছাড়েনি। মা তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। প্রেম তাকে দেখল। তার চোখ জলে ঝলমল করছিল। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং আস্তে করে বলল, আমি কোথাও যাব না, আমার কাছে শুধু আপনিই আছেন। পরের দিন সকালে শান্তি আম্মা প্রেমকে গ্রামের কাছের প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গেলেন। স্কুলটি ছোট ছিল, যার ছাদ পুরনো টিনের ছিল এবং অম্লতাস গাছ থেকে বেগুনি ফুল ঝরে পড়ছিল। প্রধান শিক্ষিকা তার সাথে ইতস্তত করতে করতে কথা বললেন, আপনি কি এই ছেলেটির ভর্তি করাতে চান? তার কাছে কি কোনো কাগজপত্র আছে? তিনি মাথা নাড়লেন। নিজের পকেট থেকে একটি ছোট নোটবুক বের করলেন, যাতে প্রেম সম্পর্কে কিছু সংক্ষিপ্ত লাইন লেখা ছিল, যেদিন তিনি তাকে পেয়েছিলেন, যেখানে পেয়েছিলেন। সাথে পাড়ার প্রধানের স্বাক্ষরও ছিল। প্রধান শিক্ষিকাটাকে দেখলেন, মাথা নাড়লেন। এই বিষয়টি শিক্ষা বিভাগে পাঠাতে হবে, আমি নিজে সিদ্ধান্ত নিতে পারি না। শান্তি আম্মা অবাক হলেন না। তিনি প্রেমকে বাইরে সিঁড়িতে বসতে দিলেন এবং নিজে আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন। আমি কিছু বড় চাই না, শুধু চাই যে সে পড়তে লিখতে শিখে যাক, তার ভবিষ্যৎ তৈরি হোক। আপনি দেখছেন যে সে কত চালাক,
বাধ্য এবং বুদ্ধিমান, তাকে এই সুযোগটি হারাতে দেবেন না। প্রধান শিক্ষিকা দরজা থেকে বাইরে তাকালেন, যেখানে প্রেম একজন চাপরাশিকে টেবিল চেয়ার সাজাতে সাহায্য করছিল। তার মুখ প্রফুল্ল ছিল। তিনি কেবল একটি গভীর শ্বাস নিলেন এবং মাথা নাড়লেন। ঠিক আছে, তাকে কিছুদিনের জন্য পরীক্ষার ভিত্তিতে ক্লাসে আসতে দাও। তারপর আমি তোমার জন্য ফাইল তৈরি করে ওপরে পাঠাতে সাহায্য করব। বাড়ি ফেরার সময় প্রেম জিজ্ঞাসা করল, মা, আমার ভর্তি হয়ে গেল? তিনি মাথা নাড়লেন, নিজের চিন্তা লুকোনোর চেষ্টা করতে করতে। হ্যাঁ, তোমাকে ভালো ছেলে হতে হবে, তোমার শিক্ষকের কথা শুনতে হবে এবং খুব পরিশ্রম করে পড়তে হবে, বুঝেছ? প্রেম খুশি হয়ে হাসল। আমি ওয়াদা করছি যে আমি পড়ব, যাতে আমি পরে একজন ডাক্তার হতে পারি এবং আপনার বিনামূল্যে চিকিৎসা করতে পারি। এই নিষ্পাপ বাক্যটি শান্তি আম্মাকে হাসালো এবং কাঁদালো। তার হৃদয়ে যদিও আগামীকাল অনিশ্চয়তায় ভরা ছিল, কিন্তু সেই মুহূর্তে যখন সেই ছোট শিশুটি তার হাত এত শক্ত করে ধরেছিল যেন সে কখনো ছাড়বে না, এটি ছিল একটি সাধারণ আনন্দ যা তিনি এত বছর পর পেয়েছিলেন। প্রথম সকালে প্রেম ক্লাসে প্রবেশ করল। আবহাওয়া ঠান্ডা ছিল এবং দূর পাহাড়ে তখনও মেঘ ছেয়েছিল। শান্তি আম্মা ভোরবেলাতেই উঠে গিয়েছিলেন। তিনি কারো দেওয়া স্কুল ইউনিফর্মটিকে ইস্ত্রি করলেন। তারপর প্রেমকে গোসল করতে এবং মনোযোগ দিয়ে জলখাবার খেতে বললেন। সেই সকালের জলখাবার কেবল বাদানি চালের ডালিয়া এবং কিছু শুকনো মাছের ছিল, কিন্তু প্রেম কোনো অভিযোগ ছাড়াই আগ্রহের সাথে খেল। সে খুশি ছিল, কারণ সে স্কুলে যাচ্ছিল। এত খুশি যেন আজ গ্রামের কোনো উৎসব। তিনি প্রেমকে স্কুলের গেট পর্যন্ত পৌঁছালেন, দরজায় থামলেন এবং তার হাত অনেকক্ষণ ধরে ধরে রইলেন। ক্লাসে গিয়ে শিক্ষক এবং বন্ধুদের নমস্কার বলবে। যদি কিছু না বোঝো তো জিজ্ঞাসা করে নেবে। যদি পড়াশোনায় ভালো নাও হও তো কোনো ব্যাপার না, শুধু তুমি পরিশ্রমী এবং বাধ্য থেকো। প্রেম তাড়াতাড়ি মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনও চিন্তা ঝলমল করছিল। স্কুলের মাঠে অন্য বাচ্চাদের হাসতে খেলতে দেখে তার হঠাৎ একা অনুভব হল। তার কাপড় পরিষ্কার ছিল, কিন্তু কাঁধের কাছ থেকে ক্ষয়ে গিয়েছিল। তার প্লাস্টিকের চটিগুলোকে শান্তি আম্মা আগুনের ওপর গরম করে জোড়া লাগিয়েছিলেন। সে তার হাত শক্ত করে ধরে নিল, যেন সে তার শেষ নিরাপদ আশ্রয়কে ধরে আছে। ক্লাসের শিক্ষিকার নাম ছিল দিব্যা। তিনি রোগাপাতলা ছিলেন, কিন্তু তার কণ্ঠস্বর উষ্ণতায় ভরা ছিল। যখন তিনি প্রেমকে দেখলেন তখন কিছুটা ইতস্তত করলেন এবং তারপর তাকে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে বললেন। প্রেম ঘাবড়ে গেল এবং অনেক তোতলামির পরেই নিজের নাম জানাতে পারল যে সে ক্লাসে নতুন, যে সে তার মা শান্তির সাথে থাকে। কিছু ফিসফিসানি উঠল। কেউ ফিসফিস করে বলল সে অনাথ। কেউ তার পুরনো ক্ষয় যাওয়া ব্যাগ দেখে হাসল। প্রেম মাথা নিচু করল এবং নিজের টেবিলে বসে গেল। ওপরে তাকানোর সাহস হল না। দিব্যা ম্যাডাম এটি অনুভব করলেন এবং আস্তে করে বললেন, বাচ্চারা, প্রত্যেকের নিজস্ব একটি গল্প থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমরা একে অপরের সাথে দয়ালু আচরণ করি। বিরতির সময় প্রেম একা ছিল। সে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে মাটিতে কিছু আঁকাবাঁকা রেখা আঁকছিল। কিছুক্ষণ পর পাশে পায়ের শব্দ হল। এটি ছিল আশা, যার চুল ছোট করে কাটা ছিল এবং মুখ ছিল প্রাণবন্ত। সে একটি গুড়ের টফি এগিয়ে দিল, লজ্জার সাথে। আমার কাছে দুটো আছে, একটি তোমার জন্য। প্রেম ওপরে তাকাল, অবাক হয়ে সেটিকে নিল। তারপর আস্তে করে মাথা নাড়ল। ধন্যবাদ। আশা তার পাশে বসে গেল এবং কিছু প্রশ্ন জিজ্ঞাসা করল। প্রেম তাকে শান্তি আম্মার কথা বলল, সেই ঘুড়িটির কথা বলল যা ওড়ার জন্য এখনও বাতাস পায়নি, এবং সেই প্লাস্টিকের বাঁশিটির কথা বলল যা সে প্রতিদিন সন্ধ্যায় বাজানো শিখছিল। দুজনেই ধীরে ধীরে বন্ধু হয়ে গেল। একসাথে দড়ি লাফাত, একসাথে তাদের জলখাবার ভাগ করে নিত। সেই সন্ধ্যায় যখন স্কুল শেষ হল, প্রেম দেখল যে শান্তি আম্মা বেড়ার কাছে লুকিয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখ মৌমাছির ঝাঁকের মতো বাইরে বের হতে থাকা ছাত্রদের তাড়া করছিল। যখন তিনি প্রেমকে দেখলেন তখন তিনি ধীরে ধীরে হাসলেন। প্রেম দৌড়ে এলো, বেশি কিছু বলল না, কেবল নিজের হাত এগিয়ে দিল যাতে অবশিষ্ট টফিটি ছিল। এটা আমি মায়ের জন্য বাঁচিয়েছি। তিনি সেটিকে নিলেন, এত আবেগপ্রবণ হয়ে গেলেন যে কিছু বলতে পারলেন না। সেই শিশুটি যদিও এখনও ছোট ছিল, কিন্তু তার হৃদয়ে তার জায়গা ছিল। এত ভালোবাসা ছিল যে সে তার সামান্য জিনিসগুলোও ভাগ করে নিতে পারত। রাতে শান্তি আম্মা উঠোনে মাদুর বিছালেন। দুজন মা ছেলে তারাদের দেখতে দেখতে শুয়েছিল।
প্রেম ফিসফিস করে বলল, মা, আমি খুব পরিশ্রম করে পড়তে চাই। একদিন আমি আপনার জন্য এমন একটি বাড়ি বানাবো যেখানে জল টপকাবে না। তিনি হাসলেন, শুধু তুমি একজন ভালো মানুষ হও, আমি তাতেই খুশি। ছাদ টপকালে কলার পাতা দিয়ে ঢেকে দিতে পারি, কিন্তু যদি কারোর হৃদয় টপকায় তাহলে তাকে জোড়া লাগানো খুব কঠিন হয়। এই কথাটি প্রেমকে ভাবতে বাধ্য করল। সে পুরোপুরি বুঝল না, কিন্তু তার হৃদয়ে একটি উষ্ণতা ছড়িয়ে পড়া অনুভব করল। পরের দিনগুলোতে প্রেম ধীরে ধীরে ক্লাসে মিশে গেল। দিব্যা ম্যাডাম দেখলেন যে সে পরিশ্রমী এবং তার হাতের লেখা সুন্দর, তাই তিনি তাকে ক্লাসের মনিটর করে দিলেন। যদিও এখনও কিছু শিশু তার থেকে দূরে থাকত, কিন্তু আশার সাথে থাকার কারণে প্রেম এখন আগের মতো দুঃখী ছিল না। একবার যখন ম্যাডাম পরীক্ষার ফলাফল দিলেন, তখন প্রেমের ক্লাসে সবচেয়ে বেশি নম্বর এলো। পুরো ক্লাস অবাক হল। কেউ কেউ চোখ বড় করল, কারো কারো বিশ্বাস হলো না, কিন্তু আশা সবার আগে হাততালি দিল এবং হাসল। খুব ভালো। প্রেম লজ্জা পেল, তার মুখ লাল হয়ে গেল। শান্তি আম্মা এই খবর শুনলেন তো খুব খুশি হলেন। তিনি কলার পাতায় মোড়ানো চালের কিছু মিষ্টি লাড্ডু বানালেন এবং দিব্যা ম্যাডামকে উপহার দিতে গেলেন। আপনি শিশুটিকে গ্রহণ করেছেন এবং তাকে ভালোভাবে পুড়িয়েছেন, আমি আপনার খুব কৃতজ্ঞ। দিব্যা ম্যাডাম মানা করার চেষ্টা করলেন, কিন্তু তবুও নিলেন, কারণ তিনি জানতেন যে এটি তার হৃদয় থেকে এসেছে। লাড্ডুগুলো তখনও গরম ছিল। কলার সুগন্ধ শান্তি আম্মার সেই সত্যিকারের ভালোবাসার মতো ছিল যা তিনি তাতে ঢেলে দিয়েছিলেন। সেই সপ্তাহের শেষে শান্তি আম্মা প্রেমকে জেলার বাজারে নিয়ে গেলেন। প্রথমবার প্রেম এত গাড়ি, একের পর এক দোকান এবং এত ভিড় দেখল। তিনি প্রেমের জন্য একটি নতুন পেন, একটি ছোট রঙের বাক্স কিনলেন। প্রেম উপহার পেয়ে খুব খুশি হল। মা, আমি আপনার ছবি আঁকব, আমার বাড়ির ছবি আঁকব এবং একটি খুব উঁচুতে উড়তে থাকা ঘুড়ির ছবি আঁকব। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার হৃদয় এত হালকা ছিল যেন কোনো ঝড় কখনো এসেইনি। স্কুলে যাওয়ার পর থেকে প্রেমে একটি স্পষ্ট পরিবর্তন এলো। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল, তার কণ্ঠস্বর পরিষ্কার হয়ে গেল এবং প্রতিদিন সন্ধ্যায় বাড়ি এসে সে শান্তি আম্মার কোলে বসে যেত এবং স্কুলের গল্প শোনাত। কখনো দিব্যা ম্যাডাম তার পড়ার প্রশংসা করতেন, কখনো আশা এবং তার বন্ধুরা তাকে দড়ি টানাটানি খেলার জন্য ডাকত। কিন্তু প্রতিদিন শান্তিপূর্ণ হতো না। সেই দিন যখন স্কুল শেষ হলো, প্রেম বাড়ি এলো তো তার গাল ফোলা ছিল এবং চোখে জল ছিল। শান্তি আম্মা বাইরে উঠোনে সবজি ধুচ্ছিলেন। এটা দেখে তিনি ঘাবড়ে গেলেন। তিনি সবজির ঝুড়ি ছাড়লেন এবং দ্রুত দৌড়ে এসে জিজ্ঞাসা করতে লাগলেন। প্রেম চুপ করে রইল এবং তারপর কাঁদতে কাঁদতে বলল, বিজয় আমাকে মেরেছে, সে বলল যে আমি মা বাপ ছাড়া। শান্তি আম্মা এটা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। প্রেমের মুখ মুছতে মুছতে তার হাত থেমে গেল। কিছুক্ষণ পর তিনি আস্তে করে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে ফিরিয়ে মেরেছ? প্রেম মাথা নাড়ল। আমি কেবল পালিয়ে এলাম, কারণ আপনি বলেছিলেন যে ঝগড়া করো না। তিনি মাথা নাড়লেন, বারান্দায় বসে গেলেন এবং প্রেমকে কাছে টানলেন। তুমি ঠিক করেছ, কিন্তু তোমাকে নিজের রক্ষা করাও শিখতে হবে, ভালো জীবনযাপন করে লোকেদেরকে এটা দেখিয়ে যে তুমি তেমন ন যেমন তারা বলে। সেই রাতে শান্তি আম্মা কুমড়ো এবং হাড়ের স্যুপ বানালেন, যা প্রেমের সবচেয়ে বেশি পছন্দ ছিল। মাটির প্রদীপের মিটমিটে আলোতে দুজন মা ছেলে একসাথে বসেছিল। ভাতের বাটি ভরা ছিল, কিন্তু হৃদয় ভারী ছিল। প্রেম ধীরে ধীরে খেতে খেতে মাথা তুলে জিজ্ঞাসা করল, মা, লোকেরা আমাকে ঘৃণা কেন করে? আমি তো কিছু ভুল করত না। তিনি নিজের চপস্টিক্স নিচে রাখলেন, প্রেমের ছোট্ট হাতটি ধরে নিলেন। সবাই বোঝে না বাবা, লোকেরা তাকেই ভয় পায় যাকে তারা জানে না। কিন্তু আমার বিশ্বাস একদিন লোকেরা দেখবে যে তুমি এমন একটি ছেলে যে অন্যদের ভালোবাসতে জানে, পড়তে জানে এবং একটি ভালো জীবন যাপন করতে জানে। পরের দিন তিনি প্রেমকে স্কুলে নিয়ে গেলেন এবং দিব্যা ম্যাডামের সাথে দেখা করার অনুরোধ করলেন। তিনি শিক্ষক কক্ষে দুজন মা ছেলেকে স্বাগত জানালেন। তিনি গতকালের ঘটনা সম্পর্কে জানালেন। তার চোখ দৃঢ় ছিল, কিন্তু তাতে কোনো রাগ ছিল না। আমি এই বিষয়টিকে বড় করতে চাই না, শুধু চাই যে আপনি সেই শিশুটির উপর নজর রাখুন। সে সত্যিই পড়তে চায়, কিন্তু তাকে সব সময় তাচ্ছিল্য করা হয় এবং তিরস্কার করা হয়। তার খুব দুঃখ হয়তো। দিব্যা ম্যাডাম শুনলেন, মাথা নাগলেন। তিনি ওয়াদা করলেন যে তিনি বিজয় এবং পুরো ক্লাসের সাথে আলাদা করে কথা বলবেন। সেই সন্ধ্যায় দিব্যা ম্যাডাম মঞ্চে দাঁড়ালেন।
তার কণ্ঠস্বর শান্ত এবং উষ্ণ ছিল। যে জিনিসগুলো আমরা শুনি তা জরুরি নয় যে সত্যি হয়। কিছু লোক এমন হয় যাদের আমরা বুঝি না, কিন্তু তবুও তাদের সম্মান করা উচিত। প্রেমের নিজের মা বাবা নেই, কিন্তু তার কাছে একজন মা আছেন যিনি তাকে খুব ভালোভাবে লালন পালন করেছেন এবং শিখিয়েছেন। সে এই ক্লাসের, এই সম্প্রদায়ের একটি অংশ। পুরো ক্লাস চুপ হয়ে গেল। বিজয় তার মাথা নিচে করে নিল এবং ধীরে করে ফিসফিস করে বলল, প্রেম, আমাকে ক্ষমা করে দাও। যদিও এই আওয়াজটি খুব ক্ষীণ ছিল, ধীরে ছিল, কিন্তু প্রেমের জন্য এটি খুব বড় কথা ছিল। সে ধীরে করে মাথা নাড়ল, কিছু বলল না, কেবল নিজের খাতাটি শক্ত করে ধরে নিল। তখন থেকে জিনিসগুলো ধীরে ধীরে পাল্টাতে লাগল। প্রেমকে এখন কেউ তিরস্কার করত না, তাকে আলাদা করে দেওয়া হতো না। একদিন আশা প্রেমকে নিজের বাড়ি খেলার জন্য ডাকল। আশার মা প্রেমকে দেখে একটু ইতস্তত করলেন, কিন্তু তবুও তাকে ভেতরে ডাকলেন, জল দিলেন এবং জল খাবার দিলেন। যদিও তিনি বেশি কথা বলেননি, কিন্তু যখন তিনি প্রেমকে বারান্দায় মনোযোগ দিয়ে নিজের জুতো খুলতে এবং বিনয়ের সাথে ঝুঁকে নমস্তে করতে দেখলেন, তখন তার দৃষ্টি নরম হয়ে গেল। এই ছোট ছোট অভ্যেসগুলো শান্তিমার কাছ থেকে এসেছিল এবং না জানি কখন প্রেমের রক্তে মিশে গিয়েছিল। সেই মাসের শেষে স্কুল একটি গল্প শোনানোর প্রতিযোগিতার আয়োজন করল। দিব্যা ম্যাডাম প্রেমকে অংশ নেওয়ার পরামর্শ দিলেন। প্রথমে তো প্রেম মানা করে দিল। সে তোতলামোর এবং লোকেদের হাসির ভয় পেত, কিন্তু বাড়িতে শান্তি আম্মা তাকে উৎসাহিত করলেন। তুমি তো প্রতি রাতে আমাকে গল্প শোনাও, এখন কেবল সেই গল্পটি অনেক লোকের সামনে শোনাতে হবে। কিছু রাতের অভ্যেসের পর প্রেম স্কুলের উঠোনের মঞ্চে উঠল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখ দুটো জ্বলছিল। সে একটি ঘুড়ি সম্পর্কে বলল, যার সুতো ছিঁড়ে গিয়েছিল এবং সেটি অনেক দূরে উড়ে গিয়ে একটি গাছের ডালে ফেসে গিয়েছিল। কিন্তু তারপর কেউ সাবধানে উঠে তাকে ধীরে ধীরে নামিয়ে আনল এবং ঘুড়িটিকে ফিরিয়ে আনল। সেই ব্যক্তিটি আমার মা ছিলেন, যিনি আমাকে তখন পেয়েছিলেন যখন আমি নিজের পথ হারিয়ে ফেলেছিলাম। পুরো স্কুলের উঠোন চুপ ছিল। কিছু শিক্ষিকা নিজের চোখ মুছলেন। প্রধান শিক্ষিকা প্রেমকে প্রথম পুরস্কার দিলেন, এই জন্য নয় যে গল্পটি সবচেয়ে ভালো ছিল, বরং এই জন্য যে এটি সবচেয়ে সত্যি ছিল এবং শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছিল। সেই সন্ধ্যায় শান্তি আম্মা প্রেমকে স্কুলের গেটে অপেক্ষা করতে দেখলেন। তার হাতে ছিল মিষ্টি আলুর পাতার একটি গুচ্ছ এবং পায়ে ছিল ক্ষয়ে যাওয়া প্লাস্টিকের চটি। প্রেম দৌড়ে এলো এবং নিজের ট্রফি দেখালো। মা, আমি পুরস্কার পেয়েছি। তিনি অবাক হয়ে গেলেন এবং তারপর একটি ছোট বাচ্চার মতো খুশি হয়ে গেলেন। তিনি কিছু বলতে পারলেন না, কেবল প্রেমকে নিজের বাহুতে জড়িয়ে নিলেন। তার কাঁপানো হাত তার চুলগুলো সস্নেহে নাড়া দিচ্ছিল। সন্ধ্যার হালকা বাতাস দুজন মা ছেলের চুল ভেদ করে গেল, সাথে সেই ছোট ছোট স্বপ্নগুলোকেও নিয়ে গেল, যা সবচেয়ে সহজ জিনিসগুলো থেকে ধীরে ধীরে বড় হচ্ছিল। যে দিন থেকে প্রেম গল্প শোনানোর পুরস্কার জিতল, শান্তি আম্মা খুব খুশি ছিলেন। বাজারে যে কেউ জিজ্ঞাসা করত, তিনি মুচকি হেসে বলতেন, আমার ঘরের ছেলে সে গল্প শোনানোর প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। আমি তো কখনো আশাই করিনি যে সে এত সাহসী হবে। লোকেরা হাসত, কেউ মাথা নাড়ত, কেউ কেবল জিভ চাটকে চলে যেত, কিন্তু তাদের হৃদয়ে এই পরিবর্তনটি সেই ছোট বাড়িতে একটি মিটমিটে আলোর মতো ছিল, যা একসময় ঠান্ডা এবং জনশূন্য ছিল। সময় কাটতে লাগল। প্রেম যত বড় হতে লাগল, ততই বুঝদার হতে লাগল। সে নিয়মিত স্কুলে যেত, বাড়ি এসে মাকে রান্না করা, সবজি বোনা এবং উঠোন পরিষ্কার করতে সাহায্য করত। একবার রান্নাঘরে কাজ করতে গিয়ে তার পায়ে মুচকে গেল। প্রেম ঘাবড়ে গিয়ে প্রতিবেশী রমেশ কাকাকে ডাকতে দৌড়াল। তিনি ব্যান্ডেজ বেঁধে দিলেন। তারপর সে ডালিয়া তৈরি করা, পাতা লাগানো এবং সারা রাত তার যত্ন নিতে লেগে রইল। শান্তি আম্মা তাকে দেখে কাঁদলেন। এই ছেলেটিকে লালন পালন করা সত্যি বৃথা যায়নি। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। আবার ঝড় এলো। একদিন সকালে পঞ্চায়েতের এক কর্মকর্তা বাড়িতে এলেন। শান্তি আম্মা দরজা খুললেন তো দেখলেন যে শ্রী বর্মা দাঁড়িয়ে আছেন, হাতে কিছু কাগজ নিয়ে আছেন। তিনি ধীরে করে বললেন, আমরা রেকর্ডের তদন্ত করছি এবং দেখেছি যে প্রেমের কাগজপত্র সম্পূর্ণ নয়। আপনাকে তথ্যের মিল করার জন্য পঞ্চায়েতে আসতে হবে। এই শুনে শান্তি আম্মা কিছুটা কেঁপে উঠলেন, কারণ তিনি প্রেমকে সব সময় নিজের হৃদয় দিয়ে লালন পালন করেছিলেন।
তার কাছে গ্রামের এক শিক্ষকের দ্বারা লেখা একটি হাতে লেখা জন্মশংসাপত্র ছাড়া আর কোনো কাগজপত্র ছিল না। তিনি তাড়াতাড়ি অফিসারের সাথে পঞ্চায়েতে গেলেন, সাথে পুরনো রেশন কার্ড এবং কিছু স্কুলের প্রশংসাপত্র নিয়ে গেলেন। কার্যালয়ে একজন যুবতী মহিলা কর্মকর্তা রেকর্ড পরীক্ষা করলেন এবং তারপর বললেন, আইনি কাগজপত্র ছাড়া লালন পালনের আবার পর্যালোচনা করতে হবে। এছাড়া আপনার কাছে আইনি অভিভাবকের শংসাপত্রও নেই। সেই নিরুত্তাপ কণ্ঠস্বরটি শান্তি আম্মার মেরুদণ্ডে একটি ঠান্ডা স্রোত বইয়ে দিল। সেই দিন বাড়ি ফিরে তিনি কিছু বললেন না। প্রেম জিজ্ঞাসা করল যে মা এত ক্লান্ত কেন লাগছে। তিনি কেবল হেসে বললেন, কিছু না, শুধু পিঠে একটু ব্যথা। কিন্তু সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না, পাশ ফিরতে থাকলেন। যদি একদিন লোকেরা প্রেমকে এই বলে নিয়ে যায় যে তাকে রাখার কোনো অধিকার নেই, তাহলে তিনি কিভাবে বাঁচবেন? প্রেম কিভাবে বাঁচবে? তার তো আর কেউ নেই। পরের দিন সকালে তিনি আনুষ্ঠানিকভাবে শিশু দত্তক নেওয়ার জন্য আবেদন করার জন্য জেলায় গেলেন। লোকেরা জানালো যে তার প্রেমের মূল শংসাপত্র দরকার, কিন্তু প্রেমকে কে জন্ম দিয়েছিল, কোথায়, তা তিনি নিজেও জানতেন না। কেবল তাকে বছরখানেক আগে মন্দিরের গেটের সামনে ছেড়ে যাওয়া অবস্থায় পেয়েছিলেন। তিনি মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করলেন। এখন এখানকার পূজারী পাল্টে গেছেন। নতুন পূজারীর কাছে পুরনো কাগজপত্র নেই। আবার হতাশা, আবার খালি হাতে ফেরা। কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি সেই পুরনো শিক্ষককে খুঁজে বের করলেন, যিনি এখন অবসর নিয়েছেন, এবং তাকে একটি নতুন শংসাপত্র লিখতে অনুরোধ করলেন। তিনি বললেন, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু পঞ্চায়েতের লোকেরা খুব যুবক, তারা পুরনো কথা জানে না। আমার ভয় হচ্ছে যে এটিও কঠিন হবে। তিনি মাথা নাড়লেন। তার কণ্ঠস্বর বাতাসের মতো ক্ষীণ ছিল। জানি যে এটা কঠিন, কিন্তু যদি না করি তাহলে পরে সত্যিই হারিয়ে ফেলব। 1 সপ্তাহ পর পঞ্চায়েতের কর্মকর্তা তাকে ডাকলেন এবং বললেন যে তাকে কাগজপত্র সম্পূর্ণ করার জন্য সময় দেওয়া হবে, কিন্তু যদি সময়সীমার মধ্যে কোনো কাগজ না হয় তাহলে প্রেমকে বালগৃহে, শিশুদের আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। এই শুনে তিনি যেন ভেঙে পড়লেন। বাড়ি এসে তিনি বারান্দায় চুপচাপ বসে রইলেন। তার চোখ দূর পর্যন্ত দেখছিল। প্রেম তাকে চুপ দেখে বুঝল যে কিছু একটা গোলমাল হয়েছে। সে তার তাসে বসে গেল এবং ধীরে করে বলল, মা, তারা কি আমাকে আপনার সাথে থাকতে দেবে না? তিনি ফিরলেন। প্রথমবার তিনি এড়িয়ে গেলেন না, তিনি তার হাত ধরলেন। যদি আর কোনো রাস্তা না থাকে তবুও তোমাকে শক্ত থাকতে হবে, বুঝেছ? কিন্তু আমি আমার পুরো চেষ্টা করব। আমি তোমার মা। প্রেম তাকে জড়িয়ে ধরল। প্রথমবার সে কাঁদল। আমিও কোথাও যাব না, আপনিই আমার মা। সেই রাতে প্রেম ঘুমাতে পারল না। তার মায়ের সাথে খাওয়া খাবার, তার হাসি, তার ভালোবাসা ভরা বকুনি এবং প্রতিবার জ্বর হলে তার পিঠ চাপড়ে দেওয়া তার রোগা পাতলা হাতগুলো মনে পড়ল। সে কিছু করার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে সে একটি ছোট কাগজ নিল এবং একটি ছাত্রের হাতের লেখায় একটি আবেদন লিখল। আমার নাম প্রেম, আমি আমার মা শান্তি আম্মার সাথে থাকতে চাই। মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন। তিনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন। আমি তার কাছ থেকে দূরে যেতে চাই না। আমি ওয়াদা করছি যে আমি একজন ভালো ছেলে হব, ভালোভাবে পড়াশোনা করব এবং কিছু ভুল করব না। সে এটি প্রধান শিক্ষিকাকে দিল। তিনি আবেগপ্রবণ হয়ে গেলেন। পড়ার পর তিনি বললেন, আমি এটি পঞ্চায়েতে পাঠাবো, আমি তোমাকে সাহায্য করব। 1 সপ্তাহ পর পঞ্চায়েতের কর্মকর্তারা আবার এলেন। এইবার একা নয়, বরং জেলা থেকেও কেউ সাথে ছিল। তারা তদন্ত করতে এসেছিল। তারা প্রতিবেশীদের, শিক্ষককে এবং গ্রামের পুরনো শিক্ষককেও জিজ্ঞাসা করল। সবাই প্রেম এবং শান্তি আম্মার সম্পর্কে ভালো কথা বলল। তারা মা ছেলের গভীর সম্পর্কটিকে দেখলেন, সেই বাধ্য বুঝদার শিশুটিকে দেখলেন এবং সেই দুর্বল কিন্তু শক্তিশালী মহিলাকে দেখলেন। অবশেষে তারা মূল জন্ম শংসাপত্র ছাড়াও তাকে আইনিভাবে শিশু দত্তক নেওয়ার প্রক্রিয়া করার জন্য সম্মত হলেন। কারণ এটি একটি বিশেষ মামলা ছিল, সম্প্রদায়ের সম্মতির কারণে, এবং কারণ সরকার বুঝত যে প্রতিটি ভালোবাসাকে সত্যি হবার জন্য কাগজের প্রয়োজন হয় না। শান্তি আম্মা পঞ্চায়েত কার্যালয়ে বসেছিলেন। শংসাপত্রে স্বাক্ষর করার সময় তার চোখে জল ছিল। তার কাঁপানো হাত কলম ধরেছিল, কিন্তু তার হৃদয় হালকা ছিল। বাইরে প্রেম অপেক্ষা করছিল। সূর্যের আলো পাতা থেকে ছেকে আসছিল, যার ফলে তার মুখ সকালের মতো ঝলমল করছিল।
যেদিন থেকে প্রেমকে আনুষ্ঠানিকভাবে শান্তি আম্মার আইনিভাবে দত্তক নেওয়া ছেলে বলে ঘোষণা করা হলো, তার হৃদয় থেকে যেন একটি বোঝা নেমে গেল। তার এখন আর এই ভয় ছিল না যে কোনো সকালে ঘুম থেকে ওঠার পর লোকেরা তাকে নিয়ে যাবে। শান্তি আম্মাও তেমনই ছিলেন। প্রতিবার যখন তিনি ছোট বেদিতে রাখা শংসাপত্রটি দেখতেন, তখন তিনি চুপচাপ ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাতেন যে তিনি মা ছেলের প্রতি দয়া করেছেন। সেই বছর গ্রীষ্মকালে স্কুল মেধাবী ছাত্রদের জন্য জেলায় একটি পিকনিকের আয়োজন করল। প্রেমকে ক্লাসের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হল। সে খুব উৎসাহিত ছিল। এটি প্রথমবার ছিল যখন সে গ্রাম থেকে দূরে যাচ্ছিল। যাওয়ার একদিন আগে শান্তি আম্মা চালের গোল্লা বানালেন, কিছু ডিম সেদ্ধ করলেন এবং প্রেমের হাতে ধরিয়ে দিলেন। যাও, মজা করো, বাড়ির চিন্তা করো না, মা এখানে আছে। প্রেম চলে গেল। শান্তি আম্মা বারান্দায় বসে রইলেন। তার চোখ বাসস্টপের দিকে যাওয়া রাস্তার উপরে স্থির ছিল। যদিও তিনি জানতেন যে সে কিছুদিনের মধ্যেই ফিরে আসবে, কিন্তু তার হৃদয় খালি খালি লাগছিল। তিনি সেই ছোট ছেলেটির কাপড় বের করে আবার ধুলেন, সাবধানে দড়িতে শুকালেন এবং হাতাগুলোর ভাঁজ এমনভাবে সোজা করলেন যেন তিনি তার গাল সস্নেহে নাড়া দিচ্ছেন। সেই ভ্রমণে প্রেম কেবল দর্শনীয় স্থানই দেখেনি, বরং অনেক লোকের সাথেও দেখা করল। দলে শহর থেকে একজন ডাক্তার ছিলেন, যিনি ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বেচ্ছায় এসেছিলেন। যখন তিনি জানতে পারলেন যে প্রেমের ছোটবেলায় গুরুতর নিউমোনিয়া হয়েছিল, তখন ডাক্তার বললেন, যদি তুমি পরে চিকিৎসা ক্ষেত্রে যেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। প্রেম কেবল মাথা নাড়তে পারল। তার হৃদয়ে একটি নতুন স্বপ্ন অঙ্কুরিত হচ্ছিল। বাড়ি ফিরে প্রেম তার মাকে প্রতিটি ছোট বড় কথা জানাল। শান্তি আম্মা চুপচাপ শুনতে লাগলেন। তার চোখ আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলছিল। তুমি ডাক্তার হতে চাও? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমি সেই ডাক্তারদের মতো অসুস্থদের চিকিৎসা করতে চাই যারা ছোটবেলায় আমাকে সাহায্য করেছিলেন। তিনি মাথা নাড়লেন। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে সমর্থন করব, কিন্তু তোমাকে পরিশ্রম করে পড়তে হবে। তখন থেকে প্রেম আরও পরিশ্রম করে পড়তে লাগল। প্রতিদিন সকালে সে তাড়াতাড়ি উঠত, উঠোনে ঝাড়ু দিত, মায়ের রান্না করতে সাহায্য করত এবং তারপর সাইকেলে করে স্কুলে যেত। সন্ধ্যায় বাড়ি এসে আবার পড়াশোনা করত। কখনো কখনো বিদ্যুৎ চলে গেলে মাটির প্রদীপের আলোতে পড়ত। শান্তি আম্মা আগের চেয়েও বেশি পরিশ্রমী হয়ে উঠলেন। তিনি সমবায় সমিতি থেকে আরও বেশি ঝাড়ু তৈরি করা এবং ঝুড়ি বোনার কাজ নিলেন। গ্রামের লোকেরা লক্ষ্য করতে লাগল প্রেম খুব চালাক এবং খুব বাধ্যও। শান্তি আম্মা একজন গুণী ছেলেকে লালন পালন করেছেন। এই প্রশংসাগুলো তার কানে ঘণ্টার মতো বাজত, যা বছরের পর বছর ধরে থাকা দুঃখ কমিয়ে দিত। একদিন স্কুল ঘোষণা করল যে জেলা স্তরে একটি মেধাবী ছাত্র প্রতিযোগিতা হবে। শিক্ষিকা জীববিজ্ঞান বিষয়ের জন্য প্রেমের নাম প্রস্তাব করলেন। প্রেম ইতস্তত করল। আমার ভয় হচ্ছে যে আমার কাছে প্রস্তুতির জন্য পর্যাপ্ত বই নেই। শিক্ষিকা হাসলেন। আমি তোমাকে উপকরণ দেব, তোমাকে কেবল বাড়িতে পরিশ্রম করতে হবে। প্রেম তার মায়ের সাথে মাটির প্রদীপের আলোতে বসে এক এক পাতা পড়ত। তিনি বুঝতেন না যে জীববিজ্ঞান কি, কিন্তু তবুও প্রেমকে ফিসফিস করে পড়তে শুনতেন এবং মাঝে মাঝে মাথা নাড়তেন। হ্যাঁ, খুব চালাক। সেই রাতগুলো ভালোবাসায় ভরা ছিল, সাধারণ কিন্তু উষ্ণ। পরীক্ষার দিন শান্তি আম্মা প্রেমের সাথে বাসস্টপে গেলেন। তার হাতে ডাল ভাতের একটি প্যাকেট এবং একটি কলার কেক ধরিয়ে দিলেন, যাতে তার শক্তি মেলে। মনে আছে তো? প্রেম তার হাত ধরল, মাথা নাড়ল এবং মনে মনে ওয়াদা করল যে সে ভালো করবে যাতে মা খুশি হন। ভোর থেকেই শান্তি আম্মা উঠে গেলেন, চুলা জ্বালালেন, জল সেদ্ধ করলেন এবং প্রেমের পরীক্ষা থেকে ফেরার অপেক্ষা করতে লাগলেন। আজ তিনি ক্ষেতের কাজ করলেন না, নাই ঝাড়ু বাঁধলেন। তার হাত কেবল একটি পুরনো তোয়ালে ঘোরাতে থাকল এবং তার চোখ গ্রামের দিকে যাওয়া রাস্তার উপর স্থির ছিল। যখন দূর থেকে প্রেমের প্রতিকৃতি দেখা গেল, তার পিঠ ঘামে ভেজা ছিল, কিন্তু মুখ প্রফুল্ল ছিল। শান্তি আম্মা স্বস্তির নিঃশ্বাস নিলেন। প্রেম উঠোনে এলো, নিজের ব্যাগ থেকে একটি কাগজ বের করল এবং গর্বের সাথে বলল, মা, আমি সব করে দিয়েছি। তিনি খুশি হয়ে হাসলেন, নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। তার হৃদয় মেঘের মতো হালকা ছিল। সেই পুরো দুপুরে তিনি মুগ ডালের হালুয়া বানালেন এবং পাড়ার বাচ্চাদের উৎসব করার জন্য ডাকলেন।
প্রেম বন্ধুদের মাঝে বসে পরীক্ষার গল্প শোনাচ্ছিল, যে কিভাবে প্রশ্নপত্র কঠিন ছিল, কিভাবে পরিদর্শক দয়ালু ছিলেন। ছোট শিশুরা তাদের চোখ বড় করে শুনছিল, যেন তারা প্রতিটি শব্দ গিলে নিচ্ছে। সবাই প্রেমের প্রশংসা করছিল, কত চালাক, কত ভালো। শান্তি আম্মা এক পাশে দাঁড়িয়ে হাসতে থাকলেন, তার চোখে একটি শান্তির ঝলক ছিল। কিছুদিন পর ক্লাসের শিক্ষিকা বাড়িতে এলেন। এক কাপ চা পান করা এবং শান্তি আম্মার খোঁজখবর নেওয়ার পর তিনি নিজের ব্যাগ থেকে কিছু কাগজ বের করলেন এবং বললেন, প্রেম জেলায় 2য় স্থান অর্জন করেছে, আমি খুব খুশি। আরও একটি কথা আছে যা আমি আপনাকে বলতে চাই। তিনি জানালেন যে শহরের একটি স্কুলে গরিব এবং মেধাবী ছাত্রদের জন্য একটি আবাসিক বৃত্তি স্কলারশিপ কার্যক্রম আছে। যদি প্রেম নির্বাচিত হয় তাহলে সে ভবিষ্যতের পড়াশোনার জন্য শহর যাবে, সে ছাত্রাবাসে থাকবে এবং তাকে বই, ফি এবং এমনকি খাবারের জন্য সাহায্য মিলবে। এই শুনে শান্তি আম্মা যেন স্তব্ধ হয়ে গেলেন। তার হাত শক্ত করে কাপড়ের কিনারা ধরে নিল, তার চোখ রোদ ভরা উঠোনের দিকে দেখছিল। শিক্ষিকা ধীরে করে বললেন, আমি জানি যে আপনি প্রেমকে নিজের ছেলের মতো ভালোবাসেন, কিন্তু এই সুযোগটি খুব মূল্যবান। এটি সেই ছেলেটির পুরো জীবন পাল্টে দিতে পারে। শান্তি আম্মা ধীরে ধীরে মাথা নাড়লেন, তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল। আমি বুঝি, আমি তাকে জিজ্ঞাসা করব। সেই রাতে খাবার খাওয়ার পর তিনি প্রেমকে ডাকলেন। দুজন মা ছেলে বারান্দায় বসেছিল। বাড়ির পিছনে কলার গাছ থেকে হালকা বাতাস বইছিল। টিচার বলছিলেন যে তুমি বৃত্তি পেয়েছ শহর গিয়ে পড়ার জন্য, সেখানে কেউ তোমার যত্ন করবে। তুমি কি যেতে চাও? প্রেম তাকে দেখল, তার চোখ গোল এবং অবাক ছিল। যদি আমি চলে যাই তাহলে আপনি একা থাকবেন। তিনি হাসার চেষ্টা করলেন। আমি এখনো শক্ত আছি, যতক্ষণ তুমি পড়তে পারো আমি সব সহ্য করব। প্রেম মাথা নিচু করল এবং অনেকক্ষণ চুপ রইল। তারপর সে বাতাসের মতো ধীরে করে বলল, আমি পড়তে যাব, কিন্তু আমি ফিরে আসব, আপনি চিন্তা করবেন না। শান্তি আম্মা কোনো উত্তর দিলেন না, কেবল ধীরে করে মাথা নাড়লেন। সেই রাতে তিনি পাশ ফিরতে থাকলেন। ছোট্ট বাড়িটি প্রতি রাতের মতো শান্ত ছিল, কিন্তু তার হৃদয় অস্থির ছিল। প্রতিবার যখন তিনি ভাবতেন যে সকালে উঠলে প্রেমের বই উল্টানোর আওয়াজ হবে না, মা বলার তার চঞ্চল আওয়াজ হবে না, তখন তার একটি খালি ভাব অনুভব হতো। কিন্তু তারপর তিনি নিজেকে বললেন যে তাকে শক্ত হতে হবে, ছেলে বড় হওয়ার জন্য যাচ্ছে। কিছুদিন পর প্রেম নিজের জিনিসপত্র প্যাক করল, কেবল কিছু জোড়া কাপড়, কিছু বই এবং এক জোড়া চটি। তিনি তার জন্য কিছু শুকনো কলার চিপস, একটি বোতল আচার প্যাক করলেন এবং তাকে ভালোভাবে বুঝিয়ে বললেন যে সেখানে গিয়ে সময় মতো খাবার খেতে হবে। যদি কিছু হয় তাহলে আমাকে চিঠি লিখো। বাসস্টপের রাস্তায় দুজন মা ছেলে চুপ ছিল। কেবল চাকার খড়খড় শব্দ এবং রাস্তার ধারে বাঁশের গাছ থেকে বয়ে যাওয়া বাতাসের আওয়াজ শোনা যাচ্ছিল। যখন বাস চলতে যাচ্ছিল, প্রেম তার হাত ধরে তাড়াতাড়ি বলল, মা, নিজের স্বাস্থ্যের যত্ন নিও, আমি পড়াশুনো করে ফিরে আসব এবং আপনার জন্য একটি ভালো বাড়ি বানাবো। বাস চলতে শুরু করল। শান্তি আম্মা একা দাঁড়িয়ে রইলেন। বাতাস তার বাদামি ক্ষয় যাওয়া কুর্তা উড়িয়ে দিল। তিনি সেই বাসটিকে মোড়ের পিছনে গায়েব হতে দেখলেন। তার চোখ রোদ থেকে বা অশ্রু থেকে ঝাপসা হয়ে গেল, কেউ জানে না। শহরের বোর্ডিং স্কুলে প্রথম দিন প্রেমের হৃদয় একটি অচেনা স্কুলের উঠোনে ঝরে পড়া পাতার মতো ভারী হয়ে গেল। সব কিছু নতুন ছিল। উঁচু ক্লাসের বিল্ডিং, ছাত্রদের ভিড়ে ঠাসা খাবার ঘর এবং বিছানায় ভরা ছাত্রাবাস। প্রতিটি ঘণ্টার শুরুতে বাজার ঘণ্টিও অদ্ভুত ছিল। সেই ছোট্ট গ্রামের ছেলেটি, যার কাপড় কাঁধ থেকে ক্ষয়ে গিয়েছিল, শহরের সেই বন্ধুদের মাঝে অদ্ভুত অনুভব করছিল, যারা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলত এবং যাদের ব্যাগগুলো সুশৃঙ্খল ছিল। কিন্তু প্রেম নিজেকে হাল ছাড়তে দিল না। মা আমাকে এই পর্যন্ত লালন পালন করেছেন, আমি তার হৃদয় ভাঙতে পারি না। ক্লাসে অনেক নতুন বিষয় ছিল। শিক্ষকেরা কঠোর ছিলেন এবং বাড়ির কাজ খুব বেশি ছিল। প্রেম প্রায় সব সময় লাইব্রেরিতে ততক্ষণ থাকত যতক্ষণ না বাতিগুলো বন্ধ হয়ে যায়। প্রথম কিছুদিন সে বৃত্তি থেকে পাওয়া প্রতিটি পয়সা বাঁচাল। যখনই খাবার ঘরে কোনো একটু আলাদা পদ থাকত, তখন তার বাড়িতে ঠান্ডা ভাতের সাথে পালং শাকের স্যুপ, সব সময় জ্বলতে থাকা চুলো এবং সকাল সন্ধ্যায় শান্তি আম্মার খটখট আওয়াজ মনে পড়ত। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, প্রেম একটি খালি কাগজ বের করত এবং মাকে চিঠি লিখত। লম্বা চিঠি নয়, কেবল কয়েকটি লাইন। মা, আমি ঠিকমতো খাচ্ছি, এখানে বাড়ির থেকে বেশি ঠান্ডা, আমার আপনাকে খুব মনে পড়ছে, আমি ভালোভাবে পড়াশুনো করব। সম্মান অনুষ্ঠানের পর
শান্তি আম্মা একদিনের জন্য শহরে রইলেন, প্রেমের পুরনো শিক্ষিকার বাড়িতে। সেই রাতে দুজন মা ছেলে একটি ছোট বিছানায় ঘুমালো। প্রেম নিজের হাত মাথার পিছনে রাখল এবং স্কুল ও বন্ধুদের গল্প শোনাতে থাকল। শান্তি আম্মা চুপচাপ শুনতে থাকলেন। তার চোখে ভালোবাসা ভরা ছিল। গ্রামের সেই ছেলেটি এখন তার চেয়ে আধা মাথা লম্বা হয়ে গিয়েছিল। তার মুখ কিছুটা কঠোর হয়ে গিয়েছিল, কিন্তু তার কণ্ঠে এখনও সেই কোমলতা ছিল যা কেবল তার জন্য ছিল। পরের দিন সকালে প্রেম তাকে বাস স্টপে ছাড়তে এলো। বাসে চড়ার আগে তিনি তার হাতে কলার চিপসের একটি ছোট প্যাকেট ধরিয়ে দিলেন। এটা মা বানিয়েছে, ক্লাসে নিজের বন্ধুদের সাথে ভাগ করে নিও। প্রেম হাসল এবং মাথা নাড়ল। তিনি বাসে বসে গ্রাম ফিরে গেলেন। তার হৃদয় হালকা এবং খালি দুটোই ছিল। কিন্তু যখন তিনি বড় ঢাল থেকে পার হলেন এবং জানালার বাইরে ছড়িয়ে থাকা পাহাড়গুলো দেখলেন, তখন তিনি ধীরে করে হাসলেন। আমার ঘরের ছোট ছেলেটি গ্রামের রাস্তা থেকে অনেক এগিয়ে গেছে। সেই পুরনো নৌকা থেকেও এগিয়ে গেছে, যা একসময় কাঠ বহন করত। বাড়ি পৌঁছে শান্তি আম্মা আরও বড় ঝাড়ু বানানোর কাজ শুরু করে দিলেন। গ্রামের লোকেরা যখন জানতে পারল যে প্রেম রাজ্য স্তরে পুরস্কার জিতেছে, তখন সবাই অবাক হয়ে গেল। বাজারে সবজি বিক্রি করা মহিলারা তার ভালো লালন পালনের প্রশংসা করল। তেঁতুলের গাছের নিচে চা পান করতে করতে বৃদ্ধ লোকেরা বলল, প্রেম খুব গুণী, এমন ছেলে কৃতজ্ঞ হয়, নিজের শিকড় ভোলে না। শান্তি আম্মা শুনে কেবল হাসতেন। তার হাত তখনও দ্রুত দড়িতে গিঁট দিচ্ছিল এবং তার চোখ তখনও সামনের উঠোনের দিকে স্থির ছিল, যেখানে প্রতি সন্ধ্যায় তিনি প্রেমের স্কুল থেকে ফেরার অপেক্ষা করতেন। বৃষ্টির মরশুম এলো। একদিন হঠাৎ ঝড় এলো। গ্রামের গাছপালা ঝুঁকে পড়ল এবং শান্তি আম্মার বাড়ির খড়ের চালের এক কোণ উড়ে গেল। সেই রাতে ঘরে জল ভরে গেল। তাকে পুরনো বাক্স, যাতে কাগজপত্র ছিল, তা বুক দিয়ে ধরে বসে থাকতে হলো। ভয় ছিল যে প্রেমের পাঠানো চিঠিগুলো ভিজে যাবে। পরের দিন সকালে সাফাই শেষ করতে না করতেই তিনি গলি থেকে কারো ডাকার আওয়াজ শুনতে পেলেন। এটি পঞ্চায়েতের কর্মকর্তা ছিলেন। তারা একটি বিজ্ঞপ্তিপত্র নিয়ে এসেছিলেন। প্রেমকে পুরো রাজ্যের সেরা ছাত্র কর্মসূচির জন্য নির্বাচিত করা হয়েছে। সে একটি বিশেষ স্কুলে হাই স্কুলের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে এবং সাথে সাথে বিদেশে বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবে। শান্তি আম্মা স্তব্ধ হয়ে গেলেন। তিনি জানতেন না যে বিদেশি বৃত্তি কি হয়, কেবল এতটুকু জানতেন যে তার ছেলে আবার এবং আরও দূরে যেতে চলেছে। যখন কর্মকর্তা বোঝালেন, তখন তিনি কেবল মাথা নাড়লেন, কিন্তু তার হৃদয়ে যেন কেউ একটি পুরনো জলের ধারা খুলে দিল, যা আনন্দ এবং ভয় দুটোতেই পূর্ণ ছিল। সে চিঠিটি সাবধানে ভাঁজ করল, পুরনো টেপ দিয়ে আটকাল এবং ক্লাস শিক্ষকের মাধ্যমে গ্রামে পাঠিয়ে দিল। শান্তি আম্মার দিক থেকে যেদিন থেকে প্রেম দূরে পড়তে গেল, ছোট্ট বাড়িটি অদ্ভুতভাবে শান্ত হয়ে গিয়েছিল। প্রতিটি খাবারে তিনি কম রান্না করতেন, কিন্তু তবুও অভ্যাসগতভাবে আর একটি বাটি বের করে রাখতেন এবং তারপর হঠাৎ মনে পড়ত। তিনি প্রায়শই সন্ধ্যায় বারান্দায় বসতেন, হাতে একটি নোটবুক নিয়ে খরচ, বোনা ঝাড়ু এবং প্রেমের পাঠানো চিঠি থেকে কিছু ছোট লাইন লিখতেন। প্রেম চিঠি পাঠিয়েছে, ঠিক আছে, বলছে মাকে মনে পড়ে। একদিন পরিচিত ডাকপিউন একটি নতুন চিঠি নিয়ে এলো। তিনি খুব খুশি হলেন। কাঁপানো হাতে সেটিকে খুললেন এবং প্রতিটি শব্দ এমনভাবে পড়লেন যেন তার ভয় ছিল যে ছেলের আওয়াজ হারিয়ে যাবে। চিঠিতে প্রেম জানিয়েছিল যে তাকে জীববিজ্ঞানে রাজ্য স্তরের মেধাবী ছাত্র দলের জন্য নির্বাচিত করা হয়েছে। যদি আমি পুরস্কার পাই, তাহলে কি মা খুশি হবেন না? শেষ লাইনটি তাকে অশ্রুতে হাসিয়ে দিল। অবশ্যই, আমার ছেলে। পরীক্ষার দিন প্রেম ক্লাস শিক্ষকের দেওয়া একটি পরিষ্কার সাদা শার্ট পরল এবং গ্রামের বাঁশের মতো শক্তিশালী হৃদয় নিয়ে পরীক্ষা দিতে গেল। প্রশ্নপত্র কঠিন ছিল, কিন্তু সে ঘাবড়াল না। মাটির প্রদীপের আলোতে পড়া রাতগুলো, মায়ের সাথে ধান শুকানো, বাজারে যাওয়া, উঠোন পরিষ্কার করার দিনগুলো সবকিছু শক্তি হয়ে গেল এবং প্রতিটি অক্ষরে প্রাণ এনে দিল। ফলাফলস্বরূপ প্রেম প্রথম স্থান অর্জন করল। স্কুল একটি সম্মান অনুষ্ঠানের আয়োজন করল এবং বাবা মাকে আমন্ত্রণ জানালো। শান্তি আম্মা প্রথমে তো ইতস্তত করলেন, কিন্তু পুরনো শিক্ষকের উৎসাহে তিনি শহর গেলেন। প্রেমের বাবার মৃত্যুর পর এটি প্রথমবার ছিল যখন তিনি গ্রাম থেকে বাইরে পা রেখেছিলেন। বাস উঁচু নিচু ছিল এবং রাস্তা লম্বা ছিল, কিন্তু তিনি ঘাবড়ালেন না। ছেলে মায়ের অপেক্ষা করছে, তিনি মনে মনে ভাবলেন। যখন তিনি স্কুলে পৌঁছালেন, অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল।
প্রেম সাদা শার্ট পরে মঞ্চে প্রশংসাপত্র গ্রহণ করছিল। যখন সে তাকে ভেতরে আসতে দেখল তখন সে কেঁদে ফেলল, মাথা নত করে বলল, এ আমার মা। পুরো হল এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। তারপর হাততালির শব্দ গুঁজে উঠল। শান্তি আম্মা ধীরে ধীরে মঞ্চে উঠলেন, নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। তার ঠোঁট কাঁপছিল। খুব ভালো করেছ বাবা। কিছুদিন পর প্রেম ফোন করল। তার কণ্ঠে উৎসাহ ছিল। সে প্রধান শিক্ষক সম্পর্কে, একটি আন্তর্জাতিক স্কুলের প্রতিনিধি দল সম্পর্কে যারা ছাত্রদের নির্বাচন করতে এসেছিলেন, এবং কিভাবে তার বন্ধুরা তার প্রশংসা করছিল, এই সব জানালো। তিনি শুনতে থাকলেন, মাথা নাড়তে থাকলেন। তার হৃদয়ে খুশিতে ভরে গেল। কিন্তু যখন প্রেম বলল, যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কিছু বছর বিদেশে পড়ব, মা, আপনি কি সহ্য করতে পারবেন? তখন তিনি চুপ হয়ে গেলেন। সেই রাতে তিনি পাশ ফিরতে থাকলেন। তার সেই শুরুর বছরগুলো মনে পড়ল, যখন তিনি প্রেমকে নদীর ধারে পেয়েছিলেন। সেই ছোট্ট শিশুটি অসুস্থ, নোংরা ছিল এবং তার কান্নার আওয়াজও বের হচ্ছিল না। তিনি তাকে বাড়ি এনে কথা বলতে শিখিয়েছিলেন, হাঁটতে শিখিয়েছিলেন এবং সঠিক উপায়ে বাঁচতে শিখিয়েছিলেন। এখন সে বড় হয়ে গিয়েছিল, উঁচু উড়ান নিচ্ছিল। কিন্তু তারপর তিনি মনে মনে বললেন, পাখিকে উড়তে হয়, কেবল সে যেন নিজের বাসা মনে রাখে। পরের দিন সকালে তিনি বাজারে গেলেন এবং একটি ভালো কাপড় কিনলেন। যদিও তার সঞ্চয় বেশি ছিল না, তবুও তিনি প্রেমের জন্য একটি শালীন পুরো হাতার কুর্তা সেলাই করালেন, যাতে সে বাইরে গিয়ে তার বন্ধুদের সমান লাগে। কাপড়ের থলি হাতে নিয়ে তিনি পুরনো গ্রামের স্কুলের গেট দিয়ে গেলেন, যেখানে প্রেম একসময় তার প্রথম অক্ষর লিখেছিল। তিনি পুরনো সাইনবোর্ডটি দেখলেন। তার হৃদয় আবেগে ভরে গেল। কে ভেবেছিল যে এই গ্রামের কোণে এই ছোট্ট স্কুল থেকে একটি শিশু দূর দিগন্ত পর্যন্ত যাবে? প্রেমকে বিদেশে নিয়ে যাওয়া উড়ানটি একটি বিষণ্ণ সকালে রওনা হল। আকাশ মেঘে ভরা ছিল, যেন কাউকে বিদায় জানাচ্ছে কারোর হৃদয়। শান্তি আম্মা সাথে যেতে পারলেন না, কেবল আন্তরাজ্য বাসস্টপ পর্যন্ত গেলেন। প্রেমকে নিজের ব্যাগ নিয়ে তার লম্বা রোগা পাতলা প্রতিকৃতিটিকে বাসের দরজায় গায়েব হতে দেখলেন। তিনি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন, নিজের হাতে সেলাই করা কাপড়ের থলিটি শক্ত করে ধরে, যার মধ্যে কিছু জিনিস ছিল যা প্রেম ভুলে গিয়েছিল। একটি ছোট রুমাল যাতে পি অক্ষর সেলাই করা ছিল, এবং একটি কাগজের টুকরো যাতে কিছু জিনিস লেখা ছিল যা তিনি তাকে মনে করিয়েছিলেন যে যদি সেখানে সস্তা হয় তো কিনে নিতে। বাড়ি ফিরে শান্তি আম্মা দরজা খুললেন। বাড়ি হঠাৎ খুব বড় এবং খালি লাগছিল। কাঠের সেই চেয়ারটি যেখানে প্রেম বসে পড়াশোনা করত এখনও সেখানেই ছিল। বইগুলো পরিপাটি করে রাখা ছিল এবং কিছু ক্ষয়ে যাওয়া পেন্সিল একটি বয়ামে সাবধানে রাখা ছিল। তিনি বসে গেলেন, এক কাপ পুরনো চা ঢাললেন এবং তার চোখ জানালা দিয়ে দূর পর্যন্ত দেখতে লাগল। সেই দিন থেকে তিনি একটি নতুন অভ্যাস তৈরি করলেন। সকালে তাড়াতাড়ি উঠে জল গরম করা, নিজের পূর্বপুরুষদের বেদিতে ধূপ জ্বালানো, তারপর বারান্দায় ঝাড়ু দেওয়া, প্রতিটি ইট পরিষ্কার করা, যেন প্রেম যে কোনো সময় ফিরে আসবে। প্রেমের বিদেশে পড়ার খবর পঞ্চায়েত বিজ্ঞপ্তি বোর্ডে লাগিয়ে দিয়েছিল। গ্রামের শিশুরা বিমানবন্দরে তোলা তার ছবিটি দেখে অবাক ছিল। শান্তি আম্মার ছেলে খুব চালাক, কেউ বলল। শান্তি আম্মার ভাগ্য ভালো, জন্ম না দিয়েও একজন গুণী এবং চালাক ছেলে পেল। তিনি শুনে তার চোখে জল আসত। কেবল তিনি ধীরে করে হাসতেন, না দেখাতেন না লুকাতেন, কেবল চুপচাপ নিজের রোজের কাজ করতেন, যেন এই আনন্দ খুব স্বাভাবিক। সময়ের পার্থক্য সত্ত্বেও প্রেম প্রতি সপ্তাহে তাকে ফোন করার চেষ্টা করত, কখনো কখনো কেবল কিছু মিনিটের জন্য, কিন্তু তিনি খুব খুশি হতেন। ফোনে ছেলের আওয়াজ দূর থেকেও উষ্ণ লাগত। প্রেম পড়াশোনা সম্পর্কে, বন্ধুদের সম্পর্কে এবং প্রথমবার বরফ দেখার সম্পর্কে বলত। তিনি জিজ্ঞাসা করতেন, খুব ঠান্ডা বাবা? প্রেম উত্তর দিত, হ্যাঁ মা, ঠান্ডা, কিন্তু যখন আপনার কথা মনে পড়ে তখন উষ্ণতা এসে যায়। তিনি শুনে মুখ ঢেকে হাসতেন, তার চোখে জল এসে যেত। ধীরে ধীরে তিনি প্রেমের স্কুল দ্বারা পাঠানো স্মার্টফোন ব্যবহার করতে শিখে নিলেন। গ্রামের এক শিক্ষিকা তাকে বাটন টেপা, শোনা এবং প্রেম দ্বারা পাঠানো ছবি দেখা শিখিয়ে দিলেন। একবার তিনি ভুল করে ভিডিও কলের বাটন টিপে দিলেন। যখন ছেলের মুখ স্ক্রিনে দেখা গেল তখন তিনি চমকে গেলেন। তার হাত কাঁপছিল এবং মুখ থেকে তোতলানো আওয়াজ বেরোল, প্রেম, প্রেম, তুমি? ও ভগবান, তোমার মুখ দেখা যাচ্ছে। প্রেম হাসল,
মা, আপনি কল্পনা থেকেও বেশি সুন্দর। এই কথাটি তাকে পুরো সপ্তাহ খুশি রেখেছিল। এক সন্ধ্যায় শান্তি আম্মা উঠোনে পাতা পরিষ্কার করছিলেন যে পঞ্চায়েত থেকে একজন ডাকপিয়ন এলেন। এটি প্রেমের চিঠি ছিল। চিঠিতে প্রেম জানিয়েছিল যে তার অধ্যাপক তাকে একটি গবেষণা সহায়ক হিসাবে নিয়োগ করেছেন এবং তাকে একটি বড় সম্মেলনে উপস্থাপনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠির শেষে প্রেম লিখেছিল, মা, যখন আমার পড়াশোনা শেষ হয়ে যাবে তখন আমি ফিরে এসে নিজের গ্রামে একটি ক্লিনিক খুলব। আমি আমাদের গ্রামের লোকদের সুস্থ করতে সাহায্য করতে চাই, যাতে আপনার আর কোনো চিন্তা না হয়। তিনি চিঠিটি ধরলেন। তার রোগা পাতলা হাত কাঁপছিল। তার প্রেম, সেই শিশুটি যাকে বছরখানেক আগে কেউ গ্রহণ করতে প্রস্তুত ছিল না, এখন পুরো গ্রামের জন্য একটি ভালো স্বপ্ন নিয়ে আসছিল। তিনি চিঠিটি ভাঁজ করলেন, তাকে বেদিতে রেখে দিলেন। বারান্দার বাইরে হালকা বাতাস বইছিল, যাতে নতুন কাটা ফসলের সুবাস ছিল। তিনি প্রেমের ছবিটি দেখলেন এবং খুব ধীরে করে হাসলেন। ভালো করে পড়ো বাবা, বাড়ি সবসময় অপেক্ষা করবে। গরমের শুরুর কাছে এক সন্ধ্যায় সূর্যের হালকা আলো পুরনো ছাদগুলোর ওপর মধুর মতো ছড়িয়েছিল। শান্তি আম্মা বাগানে কিছু চারাগাছে জল দিচ্ছিলেন যে তাকে গেটের বাইরে থেকে কারোর ডাকার আওয়াজ শোনা গেল। এটি পঞ্চায়েতের একজন কর্মকর্তা দিব্যা ছিলেন। হাতে কিছু কাগজ নিয়ে হাঁপাতে হাঁপাতে আসছিলেন। শান্তি আম্মা, একটি খুব বড় খুশির খবর। শান্তি আম্মা জলের পাইপটি নিচে রাখলেন এবং বারান্দায় এলেন। দিব্যা তাকে একটি লাল মোহর লাগানো সরকারি চিঠি দিলেন। কেন্দ্রীয় চিকিৎসা বিশ্ববিদ্যালয় প্রেমের প্রশংসা করে একটি চিঠি পাঠিয়েছিল, যাতে বলা হয়েছিল যে সে স্কুলের সেরা গবেষক ছাত্রদের মধ্যে একজন, এবং তারা সরকার থেকে অনুমতি চেয়েছিলেন যে যদি সে ভবিষ্যতে দেশে ফেরে তাহলে তারা তাকে নিজের গ্রামে একটি সামাজিক ক্লিনিক খুলতে সাহায্য করবেন। তিনি প্রতিটি লাইন পড়লেন এবং তার হাত কাঁপছিল। তিনি সব শব্দ বুঝতে পারছিলেন না, কিন্তু তিনি প্রেম কুমার নামটি পরিষ্কার পরিষ্কার দেখলেন। সম্মান, বিশেষ সাহায্য এর মতো শব্দ দেখলেন। তিনি বুঝলেন যে তার ছেলেকে লোকেরা খুব সম্মান দিচ্ছে। পরের দিন পঞ্চায়েতের লাউডস্পিকারে ঘোষণা হল, প্রেম কুমার একজন মেডিকেল গ্র্যাজুয়েট যিনি বিদেশে পড়ছেন, জেলার একজন অনুকরণীয় ছাত্র। যে পরিবারগুলোর সন্তান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের রবিবার সকালে পঞ্চায়েত ভবনে প্রেমের সাথে একটি অনলাইন কথোপকথনের জন্য আমন্ত্রণ জানানো হয়। পুরো গ্রাম উচ্ছ্বাসে ভরে গেল। দূরে কাজ করা লোকেরা ফোন করে জিজ্ঞাসা করল। পাড়ার শিশুরা একসাথে জড়ো হয়ে জিজ্ঞাসা করতে লাগল, কি প্রেম ভাই কি সত্যি বিখ্যাত হয়ে গেছেন? অবশ্যই, সে শীঘ্রই একজন ডাক্তার হতে চলেছে এবং এখানে আমাদের জন্য কাজ করতে চলেছে। শান্তি আম্মা বারান্দায় বসেছিলেন। তার হৃদয়ে আধা খুশি এবং আধা ঘাবড়ানো ছিল। খুশি ছিলেন কারণ প্রেম স্বীকৃতি পাচ্ছিল, এবং ঘাবড়ে গিয়েছিলেন কারণ তিনি এত দীর্ঘদিন ধরে লোকেদের প্রশংসা ভরা দৃষ্টির অভ্যস্ত ছিলেন না। তারা কখনো তাকে একজন অচেনা হিসাবে দেখেছিল। এখন তারা তাকে ডাক্তার প্রেমের মা বলছিলেন, যিনি একজন মানুষকে বড় করেছেন। তিনি কেবল হাসলেন, বিনয়ের সাথে বললেন, উপরওয়ালার কৃপা আমার উপর যে আমি একজন গুণী সন্তান পেয়েছি। কথোপকথনের দিন তাকে প্রথম সারিতে বসার জন্য আমন্ত্রণ জানানো হলো। হল ঠাসা ছিল। বয়স্ক এবং শিশু দুজনেই ছিল। বড় স্ক্রিন চালু হলো এবং প্রেমের ছবি দেখা গেল। সে একটু রোগা হয়ে গিয়েছিল, কিন্তু উজ্জ্বল দেখাচ্ছিল। তার চোখ জ্বলছিল। প্রেম সকলকে নমস্তে জানালো। তার আওয়াজ আগের মতোই ছিল, শান্ত এবং কোনো আড়ম্বর ছাড়া। নমস্তে গ্রামবাসী, নমস্তে মা। আমার গ্রামের মাঠ মনে আছে। আমাদের বাড়ির সুপারি গাছের সুবাস মনে আছে। আমার মনে আছে যে মা কিভাবে মাছের সাথে টক স্যুপ বানাতেন। হাসির ঢেউ বয়ে গেল। শান্তি আম্মা নিজের বুক ধরে নিলেন। তার চোখে জল ছিল। ছোট শিশুরা একে অপরকে ফিসফিস করে বলল, ডাক্তারও কি মাছ খায়? আমার মাও এমন টক স্যুপ বানায়। প্রেম নিজের যাত্রা সম্পর্কে জানালো, কোনো ঢাক ঢাক গুড়গুড় না করে। কখনো কখনো তাকে দারিদ্র্যের কারণে অপমানিত করা হয়েছিল। একবার ঠান্ডার কারণে প্রায় পড়া ছেড়ে দিয়েছিল। কিন্তু যখনই সে দুর্বল অনুভব করত, প্রেম তার মায়ের বাড়ির কথা ভাবত। সেই জায়গাটি প্রেমকে খাবার, ঘুমানোর জায়গা এবং হৃদয় থেকে শিক্ষা দিয়েছিল কর্তব্যের। সেশনের শেষে প্রেম ক্যামেরার সামনে মাথা নত করল। শান্তিমা, আমি জীবনভর আপনার ঋণী থাকব।
যেদিন আমি ফিরে আসব মা, গলির মোড়ে আমার অপেক্ষা করবেন। আমার কাছে একটি ছোট্ট উপহার আছে যা আমি অনেক সময় ধরে লুকিয়ে রেখেছি। পুরো হল আবেগপ্রবণ হয়ে গেল। কেউ জানত না যে সেই উপহার কি। কেবল তারা দেখলেন যে শান্তি আম্মা নিজের চোখের জল মুছছেন। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। বাইরে পাহাড়ের চূড়ায় মেঘ জমছিল, বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার হৃদয়ে সূর্য তখনও জ্বলছিল। গরমের শেষের কাছে এক সন্ধ্যায় শান্তি আম্মা ভুট্টার হালুয়া বানানোর জন্য আগুন জ্বালাচ্ছিলেন যে তিনি গেটের সামনে একটি মোটরসাইকেলের থামার আওয়াজ শুনলেন। তিনি ঘোরার উপক্রম করছিলেন যে একটি পরিচিত আওয়াজ গুজে উঠল, মা, আমি বাড়ি এসে গেছি। তিনি বাসন ছাড়লেন, প্রায় ঢাকা ফেলে দিলেন এবং উঠোনের দিকে দৌড়ালেন। প্রেম সেখানে দাঁড়িয়েছিল, কাঁধে ব্যাগ, হাতে ফলের একটি থলি, লম্বা, রোদ থেকে কিছুটা চাপা কিন্তু প্রফুল্ল মুখ। শান্তি আম্মা কিছু বললেন না, কেবল দৌড়ে সেই ছেলেকে জড়িয়ে নিলেন যার জন্য তিনি এত চাঁদ পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কোনো প্রশ্ন নেই, কোনো অশ্রু নেই, কেবল একটি শক্ত করে ধরা হাত, একটি ভালোবাসা ভরা দৃষ্টিই যথেষ্ট ছিল। সেই রাতে পুরো পাড়া শান্তি আম্মার বাড়িতে এমনভাবে জড়ো হল যেন কোনো উৎসব। পাড়ার মহিলা থেকে ছোট শিশু পর্যন্ত সবাই ডাক্তার প্রেমকে দেখতে চাইছিল। প্রেম বিনয়ের সাথে সবাইকে নমস্তে জানালো। তার আওয়াজ এখনও শান্ত ছিল। প্রেম বিদেশের গল্প, পড়াশোনার গল্প এবং বাড়ির খাবার এবং গ্রামের রান্নাঘরের ধোঁয়ার গন্ধের স্মৃতির সম্পর্কে বলল। পুরো ঘর হাসিতে ভরে গেল। একটি সাধারণ কিন্তু উষ্ণতা ভরা খাবার পরে প্রেম নিজের ব্যাগ খুলল। একটি ছোট্ট রেশমের থলি বের করল, যার ভিতরে কিছু কাগজ এবং একটি চাবি ছিল। মা, এইটি জেলার শহরে আমার দ্বারা কেনা নতুন বাড়ির কাগজপত্র। আমি এটি আপনার নামে করেছি। পরে যদি আপনি স্বাস্থ্যকেন্দ্রের কাছে থাকতে চান যাতে পরীক্ষা এবং যাতায়াতে সুবিধা হয়, তাহলে আমরা সেখানে যেতে পারি। আর এই বাড়িটিকে আমরা এভাবেই রাখব। আমি এটিকে গরিব গ্রামবাসীর জন্য বিনামূল্যে ক্লিনিক বানানোর জন্য মেরামত করাব। শান্তি আম্মা চাবিটি ধরলেন এবং কিছুক্ষণ জন্যে অবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি যে একদিন তার লালন পালন করা ছেলে তার এত চিন্তা করবে। কেবল অনুভূতি দিয়ে নয়, প্রেম দূর পর্যন্ত ভেবেছিল, পুরো গ্রামের জন্য ভেবেছিল। সেই রাতে যখন সবাই চলে গেল, শান্তি আম্মা দরজার কাছে বসে আকাশ দেখতে লাগলেন, যেখানে একটি পাতলা দ্বিতীয়ার চাঁদ ছিল। তিনি সেই সময়ের কথা ভাবলেন যখন প্রেম একটি ছোট রোগা পাতলা শিশু ছিল যে রান্নাঘরের কোণে শুয়েছিল। সেই সময়ের কথা ভাবলেন যখন তিনি এক এক পয়সা এক বাটি চাল বাঁচিয়েছিলেন, তার পরার জন্য কাপড় সেলাই করেছিলেন। আর এখন সেই শিশুটি ফিরে এসেছে, একটি গাছের মতো পরিপক্ক, শক্তিশালী। প্রেম তার পাশে বসে গেল, কিছুক্ষণ চুপ রইল এবং তারপর ধীরে করে বলল, আমি লম্বা সময়ের জন্য এখানেই থাকার পরিকল্পনা করছি মা। আমি এই বাড়ির মেরামত শুরু করার জন্য কিছু মাসের ছুটি নিচ্ছি। আমি চাই যে এই জায়গাটি সেই লোকদের জন্য একটি উষ্ণতা ভরা জায়গা হয়ে উঠুক যাদের কোনো ঠিকানা নেই, ঠিক যেমন আপনি একদিন আমার হৃদয়কে উষ্ণতা দিয়েছিলেন। তিনি মাথা নাড়লেন, তার চোখ তখনও চাঁদের দিকে স্থির ছিল। কিছুক্ষণ পর তিনি ধীরে করে হাসলেন। তাহলে এখন আমার কাছে আবার চিন্তা করার মতো কিছু আছে। আমাকে কিছু সবজির চারা, কিছু মুরগি, কিছু হাঁস তৈরি করতে হবে, যাতে যে রোগীরা পরীক্ষার জন্য আসে তাদের কাছে খাওয়ার জন্য ডালিয়া থাকে। আমরা কি তাদের শুধু ওষুধ দেব আর পেট খালি রাখব? দুজন মা ছেলে রাতে হাসল। ঝিঝি পোটার আওয়াজ, গরমের বাতাস দেওয়ালের ফাটল থেকে বইছিল। রান্নাঘরের ধোঁয়ার গন্ধ সুপারি এবং মাটির সুবাসে মিশে গেল, যেন পূর্বপুরুষদের, গ্রামের এবং কখনো না মুছে যাওয়া স্মৃতির ফিসফিসানি। সেই সকালে সূর্য উঠতেই শান্তি আম্মা এবং প্রেম পুরানো বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, যার মেরামত চলছিল। দেওয়ালগুলোতে নতুন প্লাস্টার করা হয়েছিল, ছাদের টাইলস পাল্টে দেওয়া হয়েছিল, উঠোনে লাল ইট বিছানো হয়েছিল এবং ভিতরে দুটি ছোট কক্ষকে ক্লিনিক হিসাবে ডিজাইন করা হয়েছিল। গেটের সামনে একটি সাধারণ সাইনবোর্ড ঝুলছিল, করুণা ক্লিনিক, কোনো ফি নেই।
শান্তি আম্মা একটি পুরনো কুল গাছের ছায়ায় একটি বাঁশের চেয়ারে বসেছিলেন, হাতে মালা জপছিলেন এবং আসা যাওয়া লোকেদের সারি দেখে হাসছিলেন। কিছু বৃদ্ধ লোক লাঠির সাহায্যে ছিল, কিছু মা তাদের ছোট শিশুদের নিয়ে এসেছিলেন এবং কিছু অসুস্থ লোক ঝোলায় আনা হয়েছিল। তারা সবাই নিচের এবং ওপরের পাড়ার লোক ছিল, কখনো কখনো তো অন্য গ্রাম থেকেও শুনে এসেছিল। প্রেম সাদা কোট পরেছিল, তার মুখ শান্ত ছিল। সে একজন বৃদ্ধ ব্যক্তির রক্তচাপ মাপল, সাবধানে প্রতিটি ওষুধের ডোজ বোঝাল। সে একটি পড়ে যাওয়া শিশুকে ধীরে করে ব্যান্ডেজ বাঁধল এবং সাথে সাথে পড়াশুনো সম্পর্কে জিজ্ঞাসা করল। লোকেরা একে অন্যের দিকে দেখল, সবাই অবাক ছিল। শান্তি আম্মার ছেলে সত্যি ভালো এবং দয়ালু, কারো কাছ থেকে পয়সা নেয় না এবং শহরের হাসপাতালের ডাক্তারের মতো বারবার বোঝায়। দুপুরে শান্তি আম্মা একটি বড় ডালিয়ার পাত্র নিয়ে এলেন। ভাজা চালের ডালিয়ার সুবাস ছড়িয়ে গেল। কেউ বাটি বিতরণ করতে সাহায্য করল, কেউ বাঁশের চেয়ারগুলো লাগাল, যার ফলে উঠোনে একটি বড় ভোজন সভা আয়োজন হয়ে গেল। তিনি বললেন, পরীক্ষার পর এক বাটি খেয়ে নাও, যাতে পেট গরম থাকে। খালি পেটে ওষুধ কিভাবে হজম হবে? একটি রোগা পাতলা বৃদ্ধা 1 চামচ ডালিয়া খেলেন এবং হঠাৎ তার চোখে জল এসে গেল। তিনি উপরে প্রেমের দিকে দেখলেন এবং তারপর শান্তি আম্মার দিকে ফিরলেন। শান্তিমা, এক সময় ছিল যখন আমাদের গ্রাম আপনার প্রতি কঠোর শব্দ বলেছিল, তবুও আজ আপনি আমাদের যত্ন নিজের সন্তানদের মতো করছেন। এই প্রেমও এই গ্রামের জন্য একটি বড় আশীর্বাদ। আপনারা দুজন খুব ভাগ্যবতী যে আপনাদের দেখা হয়েছে। শান্তি আম্মা নিজের ঠোঁট নিড়লেন, তার কাঁপানো হাত সেই বৃদ্ধার কাঁধে রাখলেন। কিছু সময় এমনও ছিল যখন আমিও হাল ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ভালোবাসা এবং কর্তব্যের কারণে আমরা এটি থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন প্রেম আছে, আমার আর কিছু চাই না। সেই সন্ধ্যায় যখন সবাই চলে গেল, প্রেম শান্তি আম্মাকে খেতে নিয়ে গেল। ক্ষেতগুলোতে সবুজ ধানের ফসল লহলহ করছিল এবং বাতাস বইছিল। দুজন মা ছেলে একটি আলে দাঁড়িয়ে দূর পাহাড়ের দিকে দেখছিলেন। সেখানে এক সময় ছিল যখন তিনি একটি ফেলে যাওয়া শিশুকে একটি পুরনো কাপড়ে মোড়া অবস্থায় তুলে নিয়েছিলেন এবং তাকে নিজের বাকি জীবন দিয়ে লালন পালন করেছিলেন। প্রেম তার মায়ের হাত ধরল, তার আওয়াজ গভীর হয়ে গেল, মা, আমি কখনো আপনাকে জিজ্ঞাসা করার সাহস করিনি, আপনি সেই দিন আমাকে গ্রহণ করার সাহস কিভাবে করলেন? তিনি হাসলেন, তার চোখ এখনো দূর পর্যন্ত দেখছিল, কারণ সেই সময় পুরো গ্রামও আমার বিরুদ্ধে ছিল। আমি একজন একা ব্যক্তির ঠান্ডা অনুভব করতাম। যখন আমি তোমাকে ফেলে যাওয়া দেখলাম, তখন আমি কেবল ভাবলাম যে যদি আমি তোমাকে গ্রহণ না করি তাহলে কে করবে? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের হৃদয় গরিব হওয়া উচিত নয়। প্রেম মাথা নত করল, তার অশ্রু তার রোগা পাতলা হাতে পড়ল। দূর থেকে মন্দিরের ঘণ্টার আওয়াজ একটা মন্ত্রের মতো গুঁজছিল, সকল দুঃখ, ভুল এবং ক্ষমার জন্য। শান্তি আম্মা এবং প্রেমের গল্প দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল। লোকেরা এটিকে কেবল একটি মর্মস্পর্শী গল্প হিসেবে শোনাত না, বরং দয়া এবং প্রেমের শক্তির প্রমাণ হিসেবেও শোনাত। মায়ের ঘর, এই নামটি এখন গ্রামের শেষে একটি ছোট ঘর ছিল না, বরং এমন একটি জায়গা ছিল যেখানে লোকেরা এমন একটি মহিলাকে মনে করত যিনি হাল ছাড়েননি, এবং এমন একটি ছেলেকে যাকে একসময় ত্যাগ করা হয়েছিল, কিন্তু এখন সে অনেক জীবনে আলো নিয়ে এসেছে। হয়তো আমাদের মধ্যে প্রতিজনই এই গল্পে নিজেকে কিছুটা হলেও দেখেছে, হয়তো এমন একজন ব্যক্তি হিসেবে যাকে ভুল বোঝা হয়েছিল, যাকে ত্যাগ করা হয়েছিল, বা যিনি কাউকে কোনো প্রতিদানের আশা ছাড়া গ্রহণ করেছিলেন। শান্তি আম্মা এবং প্রেমের গল্প কেবল একটি অনাথ শিশুর জীবনে নিজের জায়গা খোঁজার যাত্রা নয়, বরং এটি ঘৃণা থেকে করুণা পর্যন্ত, উদাসীনতা থেকে সহানুভূতি পর্যন্ত মানব হৃদয়ের যাত্রাও। আজকের সমাজে আমরা কখনো কখনো পার্থক্য বা পক্ষপাতিত্বের কারণে সহজে মুখ ফিরিয়ে নিই, কিন্তু শান্তি আম্মার মতো চুপচাপ কাজ করা লোকেরা আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক কাজটি করতে থাকো। এই জন্য নয় যে লোকেরা এর যোগ্য, বরং এই জন্য যে আমাদের নিজের হৃদয়ে কঠিন হওয়া উচিত নয়। আপনি কি কখনো শান্তি আম্মার মতো কারোর সাথে দেখা করেছেন? আপনি কি কখনো কারোর হৃদয়ে সেই হারিয়ে যাওয়া শিশু ছিলেন, যাকে জড়িয়ে ধরা, যাকে ছেলে ডাকার আশা ছিল? অথবা আপনি কি আপনার হৃদয়ে কোনো উষ্ণতা লুকিয়ে রেখেছেন যা আপনি দেওয়ার সাহস করতে পারছেন না?
নিচে আপনার চিন্তাভাবনা ভাগ করে নিন। যদি এই গল্পটি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটি মন্তব্য করুন। আপনি এই ভিডিওটি কোন শহর থেকে দেখছেন আমাকে জানান, যাতে আমি জানতে পারি যে গল্পটি কোথায় পৌঁছেছে। এবং যদি আপনার এই ধরনের দৈনন্দিন কিন্তু অনুভূতিতে ভরা গল্প পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি পরের ভিডিওটি না মিস করেন। শোনার জন্য ধন্যবাদ। আমি কামনা করি যে আপনি সব সময় একটি বাড়ি পান, তা ইটের হোক বা ভালোবাসার।